সারা রাত পাহারায় চাঁদ, সারাদিন কবরের মাটি, সারা গায়ে বৃষ্টি মাখা রোদ, সারা রাত স্বপ্ন পরিপাটি। ঋতুমতী মেয়েটির চোখে সারাদিন মায়াবী রাখাল, শব্দহীন উদাসীন ঠোঁটে থেমে থাকে মুগ্ধ ইহকাল। সারা রাত ছিল দেবদূত, ছুঁয়েছিল হাতের আঙুল, সারাদিন অলৌকিক খিদে, রক্তমাখা আশীর্বাদী ফুল। সারা রাত পাহারায় চাঁদ, ছায়াপথে পরিশ্রমী সুখ, সারাদিন স্মৃতির আড়ালে ঋতুমতী ম্লান মায়ামুখ। সুপ্রিয় দর্শক, কবিতা প্রেমী বন্ধুরা, আমরা আজ যাদেরকে পেয়েছি আমার সঙ্গে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথিত যশা কবি মৃণাল বসু চৌধুরী, এবং আরেক খ্যাতিমান কবি কবি মতিন বৈরাগী। এই দুজন আজকে আছেন ইন্টারন্যাশনাল ভিজুয়াল পোয়েট্রি অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালের আজকের পর্বে। আপনারা যারা এই অনুষ্ঠানটি ভিন্ন চোখ আয়োজিত এই অনুষ্ঠানটি যারা দেখেন তারা জানেন যে বাংলা বিশ্ব বাংলা বিশ্ব কবিতা আয়োজিত বাংলা বিশ্ব কবিতার যে সংখ্যাটি প্রকাশিত হতে যাচ্ছে, যেটি ভিন্ন চোখের মাধ্যমে প্রকাশিত হবে, যারা বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে 100 জন কবি এবং প্রায় 70 জন চিত্রকরের সমন্বয়ে একটি বিশাল সংখ্যার একটি যজ্ঞ সাজিয়েছে। সেই সব নির্বাচিত কবি এবং শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, বলেন তাদের কথা, কবিতা জীবন এবং দিক নির্দেশনা দেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা বলছিলাম শুরুতেই যে আজকে আছেন আমাদের সঙ্গে প্রথিত যশা দুই কবি, কবি মৃণাল বসু চৌধুরী এবং কবি মতিন বৈরাগী, দুজনে এখন আমাদের সঙ্গে আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কথা শুনবো। বলে রাখি যে আমি খুব সংকুচিত আছি, আমি খুব দ্বিধান্বিত আছি, আমি খুব ভীত আছি যে কি তাদের কাছে আমি জিজ্ঞেস করতে পারি, কি তাদেরকে বলতে পারি। এত দীর্ঘ যে কবিতা জীবন তারা যাপন করছেন, শব্দের সঙ্গে, মননের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে, রক্তের সঙ্গে, মৃত্যুর সঙ্গে যে নিবিড় সংযোগ তারা তৈরি করেছেন এবং সেটাকে অনবরত তারা প্রকাশ করে যাচ্ছেন নিজের জন্য, দেশের জন্য, সমাজের জন্য এবং বিশ্বের জন্য। আমি স্বাগত জানাচ্ছি এই মহান দুই ব্যক্তিত্বকে, দুই কবিকে, দুই অগ্রজকে আজকের আমাদের অনুষ্ঠানে। আমার প্রণাম নিবেন, নমস্কার নিবেন, সালাম নিবেন আপনারা। আমি প্রথমেই একটু বলছি দুজনের পরিচয়, ওনাদেরকে পরিচয় করিয়ে দেওয়াটাও খুব একটা ঝামেলার ব্যাপার, সে কারণে আমি ওই ঝামেলায় যাচ্ছি না। আমি লিখিত পাঠ করছি আসলে দুজন সম্পর্কে, তাতে করে যারা আমাদের সঙ্গে আজকে আপনারা যোগ দিবেন হয়তো কিছুটা সামান্য একটা ধূলিকণার সমান একটা ধারণা তাদের সম্পর্কে আপনারা পাবেন। কবি মৃণাল বসু চৌধুরী জন্মগ্রহণ করেছেন 1944 সালের 13 জানুয়ারি। পিতামাতার একমাত্র সন্তান তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স সাহিত্য, বাংলা সাহিত্যে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। তিনি তার লেখা শুরু হয় সাপ্তাহিক দেশ পত্রিকায় 1964 সাল থেকে, মাত্র 20 বছর বয়সে। প্রথম কাব্যগ্রন্থের নাম মগ্ন বেলাভূমি, প্রকাশিত হয় 1965 সালে। এবার এই গ্রন্থটি প্রকাশ পাওয়ার পর কবি মনে করেন যে তিনি নিজেকে আলাদা করতে চান, অন্যদের মতো জলে গা ভাসিয়ে দিতে চান না, নিজের ভাষা শৈলী, নিজের কাব্য শৈলীকে তিনি নিজের মতো করে প্রকাশ করতে চান এবং সেই চাওয়া থেকে তিনি শুরু করেন একটি নতুন যুদ্ধ। কয়েকজন বন্ধু মিলে তারা প্রকাশ করেন একটি পত্রিকা, যে পত্রিকাটির নাম শ্রুতি। পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে শ্রুতি একটি আন্দোলনের রূপ নেয়
যেটি গবেষকরা বাংলা সাহিত্য নিয়ে যারা কাজ করছেন, ভাষা সাহিত্য নিয়ে যারা কাজ করছেন, তারা এই পত্রিকা থেকে তাদের রসদ এবং একটি নতুন সংগ্রামের, একটি ইতিহাসের, একটি বাক বদলের গল্প তারা সেখান থেকে খুঁজে পান। 1970 সালে প্রকাশিত হয় কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ শহর কলকাতা। তারপর একে একে প্রকাশিত হয় যেখানে প্রবাদ, গুহাচিত্র, এই নাও মেঘ, শুধু প্রেম এবং ধারাবাহিক অবহেলা। এরপর এই কবি প্রায় এক যুগ সময় নিজেকে গুহার ভেতরে আড়াল করে ফেলেন, নিজেকে লুকিয়ে ফেলেন। কি কারণে ফেলেন আমরা জানি না। দেশে এবং দেশের বাইরে আমরা হয়তো কিছুটা জানতে চাইবো বা চেষ্টা করব যদি সম্ভব হয়। কবির জগৎ থেকে স্বেচ্ছা নির্বাসন ভেঙে তিনি ফিরে আসেন 1999 সালে। প্রকাশিত হয় তার কবিতা সংগ্রহ। এর পরের বছর বের হয় কবিতার বই এবার ফেরার সন্ন্যাসে, 1900 প্রকাশ পায় 2000 সালে। তারপরে প্রতি বছরই বের হয়েছে কবির বই, বিভিন্ন বই। এরপরে পাঠকরা পেয়েছেন তার শব্দ নির্মাণ, যদি ওড়ে উড়ে যায়, নির্বাচিতা, মায়াবী উত্তাপ, স্বর্গ থেকে নীল পাখি, স্বপ্নে সমর্পণে, শূন্যতার ছায়া প্রভৃতি কাব্যগ্রন্থ। 2007 সাল থেকে 2011-র মধ্যে তার প্রকাশিত হয় জাদুঘরের শব্দহীন, মায়াবন্দরের দিকে ঘুম উড়ে আসছি দাঁড়াও। এরপরে আমরা মৃণাল বসুকে বাংলাদেশের একজন কবির, মানে বাংলাদেশ বলতে আমরা যে কাঁটাতারের বেড়া দিয়েছি, সেই বেড়ায় আমরা ভাগ করেছি বাংলাদেশ এবং ইন্ডিয়া, ভারতবর্ষ। কিন্তু ভাষার যে গতি, সেই গতি এবং বাংলা ভাষার যে শক্তি, সেই গতি আমাদেরকে আলাদা করতে পারেনি। ফলে কবি মৃণাল বসু চৌধুরী সমানভাবে বাংলাদেশের পাঠকদের কাছে তিনি এক ধরনের কাঙ্ক্ষিত কবি হয়ে ওঠেন এবং 2013 থেকে 15 সালের মধ্যে বাংলাদেশ থেকে তার প্রকাশিত হয় বেশ কয়েকটি কাব্যগ্রন্থ, যেখানে স্বাধীন মেঘ, নির্বাচিত কবিতা এবং সাম্প্রতিক কালে বাংলাদেশ থেকে তার বের হয়েছে 100 প্রেমের কবিতা। এছাড়াও তিনি গল্প গ্রন্থ রয়েছে তার, এবং আমরা পরবর্তীতে আরো কিছু তার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা একটু মতিন বৈরাগীর সম্পর্কে যদি জেনে আসি, এরকম মানে কাগজে কলমের পাঠের মাধ্যমে, যে তিনি 1946 সালে, একটু আগেই যখন লাইভ শুরু হওয়ার আগে দুই কবি কথা বলছিলেন যে তারা প্রায় সমান, একই সময়ে তাদের জন্ম এবং কাজের যে দীর্ঘ ধারাবাহিকতা সেটাও প্রায় একই রকম। তো তার শৈশব কেটেছে গ্রামে। 70 দশক থেকে তিনি লেখালেখি করছেন, কবিতা, প্রবন্ধ, কবিদের কাব্য আলোচনা এবং বিভিন্ন সময় পত্রপত্রিকায় তার বিভিন্ন রকমের লেখালেখি, প্রবন্ধ, কবিতা প্রকাশিত হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনি তার যেই প্রকাশিতব্য যে কাব্যগ্রন্থটি, সেটির নাম হচ্ছে এখনো কিছু লিখিনি আমি। একজন কবি যখন এমন করে নিজেকে প্রকাশ করতে চান যে দীর্ঘ 6-7 দশক কবিতার সঙ্গে, শব্দের সঙ্গে বসবাসের পর তিনি বলছেন এখনো কিছু লিখিনি আমি, এই একটি লাইনের মধ্যে একজন শিল্পীর, একজন কবির তার মেধা, তার প্রজ্ঞা এবং বিশেষত তার বিনয়ের যে সংজ্ঞা, সেটি আমরা পাই এবং আমরা এই প্রজন্ম শিখতে পারি এরকম একটি সব লাইনের মধ্যে দিয়ে। তিনি নির্জনতা ভালোবাসেন, তিনি কবিতা পাঠ করতে ভালোবাসেন। তার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে তিনি প্রতিনিয়তই তিনি কবিতা, প্রতিদিন কমপক্ষে একটি কবিতা, দীর্ঘ কবিতা, ছোট কবিতা, নানা ধরনের লেখা, কোন সময় একই লেখা, এবং তার যে সময়কে নিয়ে তার যে ক্ষরণ, যে জারিত হওয়া, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমস্ত পৃথিবী নিয়ে, সেটা আমরা তার লেখার মধ্যে এবং সামাজিক এই এক ধরনের নির্জনতম অবস্থানে থেকেও তিনি দিয়েছেন। যদি কেউ দেখে, যদি কেউ পড়ে, এ ধরনের কেউ পড়লে বা কিছু বললে কিছু যায় আসবে সেটা তিনি মনে করেন না। দুর্দান্ত সচল এবং সক্রিয়ভাবে চলছে মতিন বৈরাগীর কলম। মতিন বৈরাগীকে পাওয়া যায় মাটি ও, তার কবিতায় পাওয়া যায় মাটি ও মানুষের টান। তিনি কবিতা লেখেন মাটির টানে, মানুষের মায়ায়। মানুষকে তথা গণমানুষকে তিনি রেখেছেন তার নন্দনের কেন্দ্রবিন্দুতে। শব্দের তুলিতে আঁকেন তিনি
মানুষের মুখ। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 1977 থেকে। আমার জন্মের বছর 1977। আমি প্রথমে বলেছিলাম যে আমি খুব ভয় পাচ্ছি আজকে যে কাদেরকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। আমার জন্মসাল, সেই সাল থেকে শুরু হয়েছে তাঁর প্রথম কবিতা কাব্যগ্রন্থ। এবং মৃণাল বসু রায়কে আমরা দেখলাম যে আরো 10 বছর, 12 বছর আগে 1965 সালে তার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে। বিষণ্ণ প্রহরে দ্বিধাহীন, কাছের মানুষ, পাশের বাড়ি, খরায় পীড়িত স্বদেশ, খরায় পীড়িত স্বদেশ, আশা অনন্ত হে, বেদনার বনভূমি, অন্তিমের আনন্দ ধ্বনি, অন্ধকারে চন্দ্রালোকে, দূর অরণ্যে ডাক শুনেছি, স্বপ্ন এবং স্বাধীনতার গল্প, অন্যরকম অনেক কিছু। খণ্ডে খণ্ডে ভেঙে গেছি, নির্বাচিত। সিলেক্টেড পোয়েমস ইংরেজি অনুবাদ, যেটি তাহির উদ্দিন করেছেন, 2005 সালে বেরিয়েছে। এবং সর্বশেষ 2008 সালে বেরিয়েছে কবিতা সমগ্র। এই এতটুকু দিয়ে কোনো পরিচয় হয় না, আপনারা আমাকে মার্জনা করবেন। তবু সামান্য কিছু পরিচয় দিয়ে আমরা কথোপকথনে প্রবেশ করছি দুই কবির সঙ্গে। স্বাগত জানাচ্ছি দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সকলকে। আমি প্রথমে যাচ্ছি কবি মৃণাল বসু চৌধুরীর কাছে, যে অনেক সংজ্ঞা আমরা পড়ি, আমরা আসলে জানতে চাই, দুজনের কাছে জানতে চাই, আপনার কাছে কবিতা কি, কেমন করে কবিতার জন্ম হয়? মৃণাল দা। কবিতা কি, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব, কবিতা কি প্রশ্নের জবাব দেওয়া বলে খুব মুশকিল। মহিন সামনে আছে, মহিন বলতে পারবে যে আমরা লিখি, আসলে কবিতা কিভাবে যে এসে যায় আর কেন যে লিখি তা জানি না। একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের জীবনের যে দৈনন্দিন অভিজ্ঞতা, সেগুলো আমাদের ভেতরে চলে যায় প্রতিদিন, আমাদের অনুভবের মধ্যে দিয়ে আমাদের ভেতরে যায়। তারপর আস্তে আস্তে সেগুলো পরিশুদ্ধ হয়ে হঠাৎ একদিন বেরিয়ে আসে কবিতায়। অর্থাৎ আমি আজকে যেটা দেখলাম, একটা মিছিল চলছে, আমি সঙ্গে সঙ্গে যদি কবিতাটা লিখি, তাহলে সেটা একটা ধারা বিবরণী হয়ে যায়, সেটা কিন্তু কোনো অভিজ্ঞতা থেকে হয়। আমার অভিজ্ঞতাগুলো আমার ভেতরে রাখতে হয়, তারপর সেখান থেকে আস্তে আস্তে আমার কবিতা বেরিয়ে আসে। আমি অন্তত এইভাবেই বিশ্বাস করি কবিতা। আর ব্যক্তিগত জীবনে আমি খুব অন্তর্মুখী, ফলে আমার কবিতার একটা বিশেষত্ব বলতে পারি। আমি খুব বেশি কথা বলতে ভালোবাসি না কবিতায়। আমার মনে হয় কবির কাজ হচ্ছে একটা সূত্র ধরিয়ে দেওয়া পাঠককে, এবং সেখান থেকে তার মুখে ভাবতে, আমাকে বলে দেওয়ার তো দরকার নেই। ছোট গল্প সঙ্গে বলেছিলেন যে তুমি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে কিছু মহিলা আসছেন, মাথায় ঘুমটা দেয়া, হঠাৎ দমকা হাওয়া এলো, একটা ঝড় এলো, ওই মহিলাদের মুখ থেকে একটুখানি কাপড়টা সরে গেল, আর তুমি তার একটু দেখতে পেলে। সেটা হচ্ছে ছোট গল্প। আমার মনে হয় কবিতা তাই, আমরা যতটুকু লিখতে পারি একটা কবিতা, তার থেকে বেশি না লেখা থেকে যায়, যা কিছু বলতে চাই তার থেকে বেশি না বলা থেকে যায়। এই না বলা অংশটুকুকে পাঠককে ধরে নিতে হয়, পাঠক তার চিন্তা মতো বলতে থাকে। এমন দেখা যায় যে পাঠক যেভাবে সেভাবে ভাবেনি, কিন্তু পাঠক তার মতো করে ভেবে নিয়ে কবিতাটিকে পরিপূর্ণভাবে অনুভব করেছেন এবং উপভোগ করেছেন। এইটুকুই বলতে পারি। আর আমার কবিতার ক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি, আমি 1970 সালে আমার যে বইগুলো বেরিয়েছে এ পর্যন্ত প্রায় 35টার মতো বই আছে, কোনো বইতেই আমি প্রতিচিহ্ন ব্যবহার করি, এবং আমার মানে পাঠককে বা যারা পড়বেন তাদের কোথায় থামতে হবে সেটা বোঝাবার জন্য আমি একটু স্পেস ব্যবহার করি, সেটা থেকে মানুষ এগিয়ে যেতে পারেন তার খুশি মতো।
এইটার একটাই কারণ, কেননা জ্যোতিচিহ্ন দিয়ে কবিতাকে আটকাবার পক্ষপাতী আমি নই। আমার মনে হয় আমি আমার স্পেস দিয়ে লিখেছি, বাকিরা তাদের স্পেস দিয়ে বোঝার চেষ্টা করবেন, এইটুকুই। আর এটুকু বলে রাখি যে আমার বন্ধু মতিন এখানে বসে আছে, ও অত্যন্ত গম্ভীর লোক, ওর সামনে কথা বলতে আমার একটু ভয় করে, তাই ভয় ভয় কথাগুলো বললাম। অনেক ধন্যবাদ। আসলে বলা হয়েছে আমার। মৃণালদা যদি ভয় করে তাহলে আমি আর কিছু বললাম না, আমি আগেই বলেছি এবং আপনাদের দুজনকে কিন্তু আমি করজোড়ে আমি প্রথমেই বলেছি যে আমাকে ক্ষমা করবেন, দর্শকদের কাছেও চেয়ে নিয়েছি যে তারা যেন আমার ত্রুটিগুলোকে বিচ্যুতিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমরা আসলে অনেক কিছু জানতে চাই, মানে কাছে পেয়ে গেছি যখন, যেভাবেই হোক ভার্চুয়ালি হোক। মতিন ভাই, আহ, একটু বলবেন কাইন্ডলি যে কবিতা কি, কেমন করে কবিতার জন্ম হয়? বিষয় হচ্ছে কি যে মৃণালদা মোটামুটি ভাবে তার যে কথাগুলো বলেছেন, আমি যদি বলি কবিতা কি, তার থেকে খুব বেশি দূরে ফিরে যেতে পারবো না। এরকমই আসলে কবিতা কি শিল্পের কোনো সংজ্ঞা হয় না। শিল্প হচ্ছে একজন মানুষের মনের অভিব্যক্তি, এবং যে সমস্ত ঘটনা বা ঘটনাবলী একজন মানুষকে আলোড়িত করে, সে সমস্ত ঘটনাবলীর প্রকাশের মধ্য দিয়ে সেই মানুষটি ওই ঘটনাকেই একটা শিল্পিত রূপ দেয়। অনেক কিছুই একসঙ্গে আমরা দেখি, অনেক কিছু একসঙ্গে আমাদের মধ্যে প্রতিক্রিয়া ঘটে, কিন্তু আমরা লিখবার সময়, প্রকাশ করবার সময় তার একটি শিল্প যে আহ, সংজ্ঞা নয়, আমি বলবো গ্রামার বা আহ, রীতি রীতি এই রীতিটা আমরা মান্য করে আমরা সেটাকে, মিনাল দা একটা চমৎকার কথা বলেছেন, কোথায় থামতে হবে। হ্যাঁ, এই যে কোথায় থামতে হবে, এই থামাটাই হচ্ছে একটা শিল্প। অর্থাৎ এরকম কিছু আমরা লিখি না যে লেখার মধ্য দিয়ে মানে আর কোনো কিছুই উপলব্ধি করা গেল না, তার কোনো অর্থ নেই। মৃণালদা একসময় একটা বড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমি মৃণালদা সম্পর্কে অত বেশি না জানলেও এখানে কিছু প্রবন্ধর আছে, তার মধ্যে থেকে মৃণালদা সেই যৌবনের দিকের কর্মকাণ্ডের কিছু কিছু বিষয় পাওয়া যায়। তো প্রসঙ্গটা হচ্ছে এখানে যে একজন মানুষ লেখে কেন, তার একটা উদ্দেশ্য থাকে, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যেই একজন বিদ্রোহী মানুষ থাকে। যে মানুষটি বাহ্যিক, সেই মানুষটির ভেতরে থেকে আর একজন বিদ্রোহী, সেই বিদ্রোহী কিন্তু লেখে, বাহ্যিক লোকটি কিন্তু লেখে না। এবং এই যে রিবেল, এই যে তার বিরোধিতা, এই বিরোধিতাই সে প্রকাশ করে তার লেখার মধ্যে দিয়ে। যেমন কাজী নজরুল ইসলামকে যদি আপনারা ধরেন কবি, আমি তাকে অত বড় কবি মনে করি না, কিন্তু একজন মানুষ যদি বিদ্রোহী মানুষ হিসেবে যদি তাকে দেখি, তাহলে রবীন্দ্রনাথ তার সমকক্ষ মনে করি না। কারণটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ উপনিবেশিক সমাজের প্রতিনিধিত্ব করেছেন এবং সেই সমাজের, সেই রাষ্ট্রের তিনি সেবা করেছেন। নজরুল সেই সেই রাষ্ট্রটি ভাঙতে চেয়েছেন, নজরুল সেই রাষ্ট্রটি থেকে স্বাধীনতা চেয়েছেন, মুক্তি চেয়েছেন। এটি একজন মানুষের সারা জীবনের সাধনা, স্বাধীনতা। তো এইভাবে আমরা যারা লিখি, যারা লিখে যাচ্ছি, যারা লেখা তৈরি করছি, তাদের এই ভাবনাটা কখনো কখনো ক্ষণিক হয়, ক্ষণিকের মধ্যেই ভেতরে একটা স্পার্ক করে এবং সেটারই একটা স্ফুরণ ঘটে। মৃণালদা বলেছেন যে একটু সময় নিয়ে করলে ভালো হয়, তখন একটু বুদ্ধিমত্তা এর সঙ্গে বা আবেগের সঙ্গে বুদ্ধির একটা খেলা তৈরি হয়। বিষয়টা হচ্ছে এখানে যে আমাদের সমস্ত আবেগই কিন্তু এবং সমস্ত প্রকাশই কিন্তু এখনো পর্যন্ত, হ্যাঁ, এখনো পর্যন্ত উত্তরিত উপনিবেশের চিন্তা থেকে প্রসারিত। তো আমরা এখনো কিন্তু একটি মুক্ত, স্বাধীন এবং একেবারে গণ্ডি ভাঙার মতো কোনো লেখা লিখছি না, লিখতে পারছি না, কারণ আমাদের ওই লেখার স্বাধীনতা নেই। তো এই যে কিন্তু ভেতরে যে যে বিদ্রোহী আছে, সে যে বিদ্রোহ করছে প্রতি মুহূর্তে, সে কিন্তু আমাদেরকে লেখার জন্য সবসময় একটা তাড়না
তৈরি করছে, একটা তারা দিচ্ছে। আমরা যখন সেই বিষয়টাকে ধরতে পারবো এবং আমরা বুঝতে শিখব যে বিষয়কে বিষয় হিসাবে দেখে নয়, বিষয়টি আসলে কি হওয়া উচিত, কি আমি প্রত্যাশা করতেছি, এই সমাজটা এই সমাজ হিসেবে আমি গ্রহণ করি না। আমি যদি একটা নতুন মুক্ত সমাজ চিন্তা করি, তাহলে তার রীতিনীতি, তার কৃত কৌশল, তার সমস্ত আধুনিকতা ইত্যাদি কেমন হবে, সেই বিষয়টি আমাকে জানতে হবে। এবং একটা শিল্প কখনো পশ্চাৎপদ হতে পারে না। প্রতি মুহূর্তে যেমন মানুষ বদলায়, তার রুচি বদলায়, তার অভ্যাস বদলায়, তার রীতিনীতি বদলায়, এবং একই সঙ্গে বহু কিছুর বদল ঘটে। আমাদের কবিতা যদি সেই বদলের মধ্যে প্রবেশ করতে না পারে এবং নতুন হয়ে না উঠতে পারে, তাহলে আমরা পিছিয়ে যাব। সে একটা উপনিবেশিক সমাজের কবিতা লিখে আজকে তার কি লাভ হবে? তুমি, এই তুমি শব্দ দ্বারা আমরা যা কিছুই বোঝাতে চাই না কেন সারাক্ষণ, মানুষের এই সহজে এই তুমি কথাটাই আমি বলতে পারবো না যদি আমি স্বাধীন না হই। যতক্ষণ আসলে পর্যন্ত আমি সম্পূর্ণভাবে একজন স্বাধীন মানুষ না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত একটি মুক্ত স্বাধীন শিল্প সৃষ্টি অসম্ভব ব্যাপার, একেবারেই অসম্ভব। শিল্প কখনো অন্যায়কে সমর্থন করতে পারে না এবং কখনোই অন্যায়ের পৃষ্ঠপোষকতাও করতে পারে না। তো সেই দিক থেকে কবিতা হচ্ছে এমন একটি জিনিস যে খুব সংঘবদ্ধভাবে এই বিদ্রোহটা প্রকাশ করার একটা সুযোগ থাকে। এখন কতটা সে হবে, মানে যোগ্য হয়ে উঠবে প্রকাশের ক্ষেত্রে, সেটা নির্ভর করছে একজন মানুষের একজন কবির সচেতনতার উপরে। সে যদি সচেতন হয়, তার মধ্যে যদি চেতনা থাকে এবং এই চেতনা যদি নজরুলের মতোই থাকে, যেটা ভাঙতে হবে এরকম থাকে, একজন সমস্ত মানুষকে যিনি মানুষ বলে মনে করছেন, তিনি কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো মুসলমান ইত্যাদি বলে মনে করেননি, মনে করছেন মানুষ। এবং মানুষের মুক্তি, স্বাধীনতা দরকার। ঠিক তেমনি যদি একজন শিল্পী এই সমস্ত গোড়ামি থেকে বেরিয়ে এসে মানুষ হিসেবে দাঁড়াতে পারে, তখনই সে একটি মুক্ত স্বাধীন শিল্প সৃষ্টি করতে পারবে, এবং সেটাই আজকের প্রয়োজন। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজতিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির। আমার মনে হয় যে কবিতা কি এবং কবিতার জন্ম কিভাবে হয়, সেই খুব সাধারণ একটি প্রশ্ন থেকে আমরা অসাধারণ কিছু উত্তর পেয়েছি। যে কবিকে কেমন হতে হয় বা একটি শিল্পের শক্তিটা কোথায়, সেই ব্যাপারটিও আমরা মতিন ভাইয়ের কথা থেকে, মতিন বৈরাগীর কথা থেকে জানতে পেরেছি। মৃণাল দাকে দেখতে পাচ্ছি না, জানি না, নেটওয়ার্ক খুব উইক মনে হচ্ছিল উনি যখন কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তো এর মধ্যে আমরা পেয়ে গেছি শফিক রেজা শিলকে, যিনি আজকের আমাদের আরো একজন আমন্ত্রিত অতিথি শিল্পী, এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ভিন্ন চোখের আজকের এই আয়োজনে। নবম পর্ব এটা, ইন্টারন্যাশনাল ভিজুয়াল পোয়েট্রি অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, যেটা ভিন্ন চোখ আয়োজন করছে। এবং ভিন্ন চোখ আপনারা নিশ্চয়ই এটার সঙ্গে যেহেতু আছেন, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কবিতার সঙ্গে চিত্রকলার যে একটা সম্পর্ক রয়েছে, এবং সেটা কি সম্পর্ক, কবিতার সঙ্গে কিসের সম্পর্ক নেই। কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। তো কালো রঙে যে দূরত্ব ঘনায়, সেটা তো গুরুদেব সেই কবিতাতেই বলে দিচ্ছেন। তার জন্য আলাদা করে ছবি আঁকতে হচ্ছে না, পাঠকের হৃদয়ের মধ্যে সেই ছবিটা আছে। সেটাকে আরো শক্ত করে এই দুটো শিল্পের শক্তিশালীতম, চলচ্চিত্রে যখন এক্সপ্রেশনিজম এসেছে, তার আগে কিন্তু চিত্রকলাই এসেছে, এবং সকল মুভমেন্টের ক্ষেত্রে পৃথিবীতে আমরা সেটাই দেখেছি। তো সেই চিত্রকলাকে এই পোয়েট্রির সঙ্গে, কবিতার সঙ্গে মিলিয়ে ভিন্ন চোখ যেরকম অসাধারণ একটা আয়োজন করেছে, যেখানে আপনাদের মতো কবিদেরকে, শিল্পীদেরকে আমরা পাচ্ছি, এবং এই দুটো শিল্পের সম্পর্ক এবং আপনাদের কাজ এবং চিন্তা সম্পর্কে আমরা জানতে পারছি। সৌভিক শীল সম্পর্কে একটু আমরা জেনে নেই যে তিনি পড়ালেখা, তিনিও আমাদের, ওই যে বলেছি যে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে আলাদা করা হয়েছে বটে, তিনিও ভারতবর্ষের হুগলি জেলায় তার জন্ম। হুগলি জেলার তিনি, তার ওয়েস্ট বেঙ্গলে তার জন্ম, এবং তিনি পড়ালেখা করেছেন। একই সঙ্গে তিনি গ্রাজুয়েশন করেছেন, প্রথমে মাস্টার্স করেছেন,
পরবর্তীতে তিনি আবার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে তিনি বিএফ লিঙ্কটা চলে গেল, একটু দেখে ব্যাচেলর অফ দিবি? ফাইন আর্টস একটু লিঙ্কটা চলে গেছে, একটু দেখে দে না। লিঙ্ক এবং মাস্টার্স একটু তিনি দেখে দিবি? করেছেন। তো এছাড়া তিনি অনেকগুলো পার্টিসিপেশন তার রয়েছে তার কাজের। জিসিএসসি কলকাতা 2013 থেকে 18 সাল পর্যন্ত টানা এক্সিবিশন গুলোতে তিনি পার্টিসিপেট করেছেন। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমি অফ ডান্স, ড্রামা, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস কলকাতা, সেখানে তিনি 2014, 15 এবং 18 সালে তার এক্সিবিশনে তিনি অংশগ্রহণ করেছেন। 2014 সালে কলকাতা নান্দনিক, সৌভিকশীল কলকাতা নান্দনিক, যেটা কলেজ স্ট্রিটে, এটাই কি কলকাতা নান্দনিক? এটাতে আপনার এক্সিবিশন হয়েছিল কলেজ স্ট্রিটে যে? আচ্ছা আচ্ছা, আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে, এই জন্য জেনে নিলাম। 2014 সালে ওরা প্রতি বছর একটা এক্সিবিশনের আয়োজন করে, আমি জানি। আর্ট এক্সিবিশন এবং ইনস্টলেশন, অনেক ধরনের এক্সপেরিমেন্টাল কাজ হয় সেখানে। তো সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। আহ ক্রস আর্ট ফেস্টিভ্যাল হয়েছে 2020 সালে আলিপুরদুয়ারে, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। এবং তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ, যদিও স্বীকৃতি বা অ্যাওয়ার্ড কোনো শিল্পীর জন্য খুব বড় কিছু নয়, কারণ শিল্পী তার নিজের শক্তিতেই তিনি কাজ করেন, তবুও তিনি বেশ অনেকগুলো অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন। আমরা তার সম্পর্কে আরো জানবো তার মাধ্যমে। তো আমি সৌভিকশীলের কাছে একটু যাচ্ছি। আর এর মধ্যে আমি, মৃণালদা চেষ্টা করছেন, তিনি তার অডিও আমরা পাচ্ছি মৃণালদা। কিন্তু মৃণালদা, আপনার স্ক্রিনে ভিডিও যেই ক্যামেরার চিহ্নটা আছে, আপনি ওটাতে একটা নক করলে বোধহয় আপনি চলে আসবে। আপনার কোনোভাবে ভিডিওটা চলে গেছে। আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। আপনি যদি একটু কষ্ট করে দেখেন যে ভিডিওর ওখানে বোধহয় একটা আঙুল পড়ে ক্রস হয়ে গেছে, একটা দাগ হয়ে গেছে। আপনি কষ্ট করে যদি একটু ওখানে একটা প্রেস করেন তাহলে চলে আসবে মৃণালদা। আমি একটু সৌভিকের কাছে যাচ্ছি। সৌভিককে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, কথাগুলো শুনতে পাচ্ছি। ছবি হ্যালো, হ্যাঁ, আমরা একটু যান্ত্রিক ত্রুটির মধ্যে আছি, দর্শকের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি 2-1 মিনিট। মৃণালদা যেটা আমাদের হ্যালো, সঙ্গে, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি সৌভিক। আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ মৃণালদা, আপনার ক্যামেরাটার যে একটা চিহ্ন আছে দেখেন, নিচে মাইক ক্যামেরা লেখা আছে, ওই ক্যামেরার চিহ্নে আপনি একটা জাস্ট প্রেস হ্যাঁ, করলেই বোধহয় ওটা চলে আসবে। ক্যামেরার ওখানে কি একটা দাগ পড়েছে? একটা একটা লম্বা দাগ পড়েছে ক্যামেরার উপরে? তার উপরে না তো। ক্যামেরাটা কোনোভাবে চলে গেছে। ও, হ্যালো, উম, হ্যাঁ সৌভিক, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, কিছু প্রবলেম হচ্ছে সম্ভবত। হ্যাঁ, আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে শুনতে পাচ্ছি, এরকম কিছু একটা সমস্যা হচ্ছে, কেটে কেটে আমার আসছে। মনে হয় যে এটা কলকাতায় ইয়ের প্রবলেম। মানে আমি মৃণালদার না কথা যখন শুনছিলাম, মৃণালদার কথা অর্ধেক অর্ধেক মানে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু মতিন যদিও ভাইয়ের কথা পুরো। হুম, না কিন্তু যদিও আপনার আমি কথা। প্রপার যদিও আমি প্রপার কলকাতায় নেই এখন আপাতত। হ্যাঁ, আচ্ছা একটু গ্রামে, আমার বাড়িটা একটু গ্রামে। আচ্ছা, হ্যাঁ, কোনো ওখান থেকে সমস্যা নেই। যাই হোক। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, আপনার পরিচয়টা আমরা একটু জেনেছি, শুনলাম আপনার সম্পর্কে, একটু দর্শকদেরকে বলার চেষ্টা করেছি। তো আপনি যদি একটু বলতেন যে আপনার চিত্রকলার এই, মানে কেন আপনি প্রথমে পড়ালেখা করলেন নর্মাল লাইনে, তারপরে আপনি কবিতায় এলেন। তো আপনার কাছে আমি ঠিক খুব বেসিক একটা প্রশ্ন করেছি, কবিতা কি এবং কিভাবে জন্ম হয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে চিত্রকলা কি, চিত্রকলা জন্ম হয় কিভাবে? আচ্ছা, প্রাথমিকভাবে দুটোই একই। হ্যাঁ, আমার মনে হয়। এবং দুটো দু রকমের মাধ্যম। হ্যাঁ, আমরা হয়তো যে কোনো জিনিস আহ, ছবি আঁকছি আর ছবি আঁকছি, কিন্তু ওনারা কবিরা যেটা করছেন সেটা কিছু শব্দের মাধ্যমে তার ভাবটাকে প্রকাশ করছেন একই। হ্যাঁ, কিন্তু এই মাধ্যমেই ডিফারেন্সটা হয়ে যায়। আহ,
দুটো মাধ্যমে, এক নম্বর। আর দু নম্বর আমার পড়ালেখা, আমি হয়তো আপনাদের থেকে অনেকটাই জুনিয়র, অনেকটাই। হ্যাঁ, আমার এই ছবি আঁকার জগতেও হয়তো বেশি দিনের আশা নয়। আর ছবি আঁকাটাকে আমি প্রথমে অল্প স্বল্প ভাবে নিয়েছিলাম যে ঠিক আছে, মনের একটা আনন্দ। তারপরে এটা আস্তে আস্তে কিভাবে কিভাবে মানে কপাল একটা বিষয় থাকে, কিভাবে এটাকে নিয়ে এগিয়ে গেলাম, সেটা একটা কি বলবো, একটা মানে একটা স্বাভাবিক গতিতেই এগিয়ে গেছে। হ্যাঁ, আমি পড়াশোনা প্রথমে করেছি, আমি প্রথমেই আমি মাস্টার্স এবং ব্যাচেলর এবং মাস্টার্স অন্য ফিল্ডে একটা করেছি। তারপরে হঠাৎ করে আহ, হ্যাঁ, আমি যেটা বলেছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম না, তখন কেটে কেটে যাচ্ছিল। তো তারপরে হঠাৎ করে পুরোটা আহ, পুরোটা সম্পর্কে আমি বলেছি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে কিছু ছবি দেখি আর কি। আমি এখানে কিছু জনের ছবি দেখি, কলকাতাতেও কিছু আমি একাডেমিতে, কলকাতার একাডেমি এবং আইসিসিআর এ যেটা আছে, সেখানে আমি কিছু ছবি দেখি, এবং ছবি দেখে আমার মনে হলো এগুলো হয়তো আমি পারবো, এরকম কিছু হয়তো পারবো আমি করতে। তারপরে কিন্তু তারপরে যেটা আমি গেলাম, দেখলাম, ঢুকলাম, যে এর অনেক কি বলবো, যে অনেক বিষয় আছে এটাকে Technically নিয়ে। বুঝতে পেরেছি। হ্যাঁ, শুধু আমি আমার স্কিল মানে হাতের স্কিল থাকলে এটা হয়ে যায় না। হ্যাঁ, এটার পিছনে অনেক পড়াশুনো আছে, অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু ভাবনা কাজ করে। তারপরে আমি পরীক্ষাও দিলাম। তো যথারীতি প্রথম বছর বেশ কঠিন একটা পরীক্ষা। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে কঠিন লেগেছিল হয়তো। তারপরে আবার হয়তো পেলাম না, তারপর আবার চেষ্টা করলাম, এরকম ভাবে হ্যাঁ, আমি কলেজে আমি। জানতে চাচ্ছি সৌভিকদা, যে চিত্রকলার জন্মটা চিত্রকলার জন্মটা মানে কিভাবে হয়, মানে মানে চিত্রকলাটা আপনার কাছে, চিত্রকলাটা কি? আমরা তো একটা সংজ্ঞা জানি, আর এটার জন্ম রহস্যটা কিরকম? আপনার যে জার্নিটা সেটা তো আমরা জেনেছি যে পড়ালেখা করে এটা হ্যাঁ, এটা হ্যাঁ, করে। হ্যাঁ, এবং আপনি ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করছেন। আমি হ্যাঁ, আজকে যে কবিতার সঙ্গে, যে কবিদের সঙ্গে যে আপনার যে সংযোগ, হ্যাঁ, চিত্রকলা এবং ভিজুয়াল পারফরমেন্স আর্টের যে ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, সেখানে আমি জানতে চাচ্ছি যে একজন শিল্পী চিত্রকলার জন্ম প্রক্রিয়াটা কিভাবে বর্ণনা করবেন, আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ। যদিও এখানে মানে এই ভিন্ন চোখ যে বাংলা বিশ্ব যে একটা কবিতা গুচ্ছ বের করছেন ওনারা, তাতে হয়তো আমাদের কাজটা যেসব কবিরা আছেন তাদের নানান পোর্ট্রেট করা, হেড পোর্ট্রেট করা মেনলি। কিন্তু বিষয়টা আমি দেখলাম যেটা অনেকে অনেক রকম ভাবে করেছে, এটাই হচ্ছে নিজস্বতা। হ্যাঁ, কেউ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল নেই। মানে একজন অন্য শিল্পী যেরকম ভাবে করেছেন, আমি হয়তো অন্য রকম ভাবে করেছি, কারোর সঙ্গেই কিন্তু কারোর মিল নেই। এটাই হচ্ছে আহ, একটা মানে অন্যরকম, প্রত্যেক শিল্পীকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে গেছে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে যেটা বলছেন যে শিল্পের কিভাবে জন্ম। হ্যালো। জি জি হ্যাঁ, জি, চিত্রকলার, জি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছে শিল্পের। চিত্রকলার প্রত্যেক শিল্পর জন্মের তো একটা প্রসিডিং আছে, নানা রকম বই খাতা লেখালেখি আছে। যেমন আমরা দুজন প্রাজ্ঞ, অত্যন্ত অভিজ্ঞ, এবং তাদের কাছেও কিন্তু আমি জানতে চেয়েছি যে সরল প্রশ্ন, তারা তাদের মতো করে উত্তর দিয়েছেন, যেখান থেকে আমরা সমৃদ্ধ হয়েছি, আমরা প্রজন্ম সমৃদ্ধ হচ্ছি, সেরকম জানতে চেয়েছি। আচ্ছা, চিত্রকলাটা যে প্রচন্ড জটিল একটা কিছু না, খুবই সরল। আপনি যেরকম প্রশ্নটা সরল জিজ্ঞেস করেছেন, সত্যি সরল, এমন কিছু জটিল নয়। হয়তো আ- আ, প্রতিদিনের নানান রকম নানান নানান জিনিস আমরা দেখি আমাদের চোখের সামনে। হ্যাঁ, সেগুলো নিয়ে হয়তো আমরা কিছু ভাবি না, কিন্তু সেটাকেও যে নিয়ে নানান রকম ভাবে ভাবনা চিন্তা করা যায়। আমি হয়তো আমি কিছু একটা করছি, আমার আমার একটা কাজ করছি আমি। হ্যাঁ, সেটার পিছনে হয়তো আমার আশেপাশের যেসব জিনিস, সেগুলোই কিন্তু প্রতিফলিত হয়। এবং আহ, আহ, আমি যেটা দেখিনি টপ করে, সেটা কিন্তু
আহ, প্রতিফলিত হয় না। হ্যাঁ, দেখেন, এবং এটাই হচ্ছে সংযোগ, সৌভিক। ঠিক মতিন ভাই একই কথা বলছিলেন তার আগে, যে আমাদের আপনি হয়তো বয়সে আপনি নবীন, হ্যাঁ, কিন্তু কাজের জায়গায় তার আগে যখন মৃণালদা কথা বলছিলেন, তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে আমরা দেখি যা কিছু শুনি সেটা থেকে যায়, পরবর্তীতে সেটা কোনো না কোনো মাধ্যমে বেরিয়ে আসে। প্রকাশ মাধ্যমের মাধ্যমে কেউ ছবি আঁকে, সেটা কেউ গান চাষ করে, করা হয়, গান আমরা লেখে। চাষ করি সেটা। হ্যাঁ, ঠিক আছে। মানে সেটা আমরা তো হয়তো মাথায় হোক মনে হোক চাষ করি, এবং তার ফল, মানে যেটা আমরা দেখছি বা যেটা শুনছি, যা কিছু আমাদের চোখের সামনেই কানে যা ঘটছে, সেটাকে নিয়ে হয়তো মাথায় মনে নানান রকম ভাবে চাষ করি আমরা, এবং তার কি বলবো, তার ফলাফল হচ্ছে আমাদের শিল্প, কবি মানে শিল্পকর্ম হোক, কবিতা হোক, বা আদার্স আরো যেসব আর্ট ওয়ার্ক আছে সেগুলোই। আর কিছু, মানে খুবই সহজ জিনিস অথচ খুব একটা জটিল জিনিস। অনেক ধন্যবাদ, এবং আপনার কাছে আবার আসবো আমরা, আবার আবার আসবো আপনার কাছে। মৃণাল দাকে কি আমরা হারিয়ে ফেলেছি মতিন ভাই? আমার তো তাই মনে হয়েছে যে একদমই তো দেখতে পাচ্ছি না, উনি অডিওতে ছিলেন কিন্তু এখন তো অডিওতেও নাই। এখন তো এটা মনে হচ্ছে যে অপারেট করছেন, এটা তো আমি মনে বুঝতে হচ্ছে পারছি যে না যে আমরা হারিয়ে ফেলেছি তাকে। ওনাকে হারালে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। ক্ষতিত হয়েছি, কারণ আমরা তার খুব কাছ থেকে অনেক মানে কিছু শোনার ছিল, জানার ছিল। অজানা ছিল, হ্যাঁ, একদম একদম, খুব আমরা আমাদের অপেক্ষা করেছি আছি সিনিয়র আর কি, মানুষ। এখন আছি। আমরা আচ্ছা, আশা করছি যে ভিন্ন চোখ এই অনুষ্ঠানের যারা এটা টেকনিক্যাল ফ্যাসিলিটিস যারা প্রোভাইড করছেন তারা খুব শীঘ্রই ওনাকে, মৃণাল বসু চৌধুরী, ওনাকে খুব দ্রুত ওনাকে সংযুক্ত করার ব্যবস্থা করবেন, আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আহ, এবং আরেকটু বলে রাখি যে এই এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে ভার্চুয়ালি, সেগুলোকে সহযোগিতা করছে বেগম এবং ভিন্ন চোখ, দুটো সংস্থাই এটা সহযোগিতা করছে আর কি, এই এরকম একটি অনুষ্ঠানের জন্য। জগৎটা দাঁড়িয়ে আছে নাকি শেষ হয়ে গেছে? এখন তুমি লাশ, পড়ে আছো সড়কে, হাওয়া উঠছে, ধুলো, বুটের আওয়াজ, তুমি কি ঘুমিয়ে গেছো উদাম সড়কে? মাত্র কয়েক মুহূর্ত হইচই, ভাঙচুর, চিৎকার, স্লোগান, মানিনার তারস্বর। তারপর এক পাখি মৃত, একটা গর্তে ফোর ফোর, ছটফট ছটফট, হাত পায়ের দাপানি, কেউ তোলেনি নিয়তি। তীর তীর কাঁপছিল চোখের তারা। তুমি কি চাইছিলে কেউ তোমাকে তুলুক? নাম, নাম, হাসপাতাল, কেউ আসেনি। তুমি পড়ে আছো মুখ বুজে, মৃত নক্ষত্রের মতো হিম অন্ধকারে, মুছে গেছে চোখের আলোকখার আল প্রয়োজনে। হায় রাজনীতি, পক্ষ বিপক্ষের বিবৃতি, দায় নির্ধারণ, আর পিছনে দাঁড়িয়ে পুতুলের মাথার দোলন। তুমি ফিরতে পারবে না, তুমি ফিরবে না, ফিরতে পারবে না আর। মা কাঁদবে, বাবা ভাঙা বুকে খুঁজবে একটা মুখ, আর প্রিয় বোনটি কেবল থাকবে অপেক্ষায়। একটা শব্দ, দাদা তুই এলি। হায়, এ মৃত্যু কার জন্য প্রতিদিন, প্রতিবার? দর্শক, এতক্ষণ আমরা পাঠ করছিলাম মতিন বৈরাগীর অজস্র লেখনীর একটি লেখার থেকে, জগৎটা দাঁড়িয়ে আছে। এরকম করে একটি সামাজিক মৃত্যুকে, একটি পারিবারিক মৃত্যুকে কেমন করে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন করে তুলতে হয়, তা একমাত্র জানেন কবি এবং শিল্পী। মতিন ভাইয়ের কাছে আমি আবার আসছি, তিনি অলরেডি বলেছেন, তবু আমি খুব সরল করে আবার একটু জানতে চাই যে কবিকে কেমন হতে হয়, খুব যদি ছোট করে বলেন যে একজন কবিকে কেমন হতে হয়। এটা কিন্তু বিষয়টা খুব ছোট করে বলবার নয়, বিষয়টা অনেক বড়। একজন কবিকে, আমি অবশ্য ছোট করেই বলি যে একজন কবিকে সৎ হতে হয়।
একজন অসাধারণ। কবিকে একজন আদর্শ মানুষ হতে হয়। একজন অসাধারণ। আদর্শ, হ্যাঁ, আদর্শ যদি কোনো কবির না থাকে, কোনো শিল্পীর না থাকে, কোনো আহ, কথাশিল্পীর না থাকে, কোনো অন্য কোনো শিল্প মাধ্যমের শিল্পীর না থাকে, তাহলে শিল্প হতে পারে এবং বাহবাও পেতে পারে, তাতে কিছু আসে যায় না। একটা সময় ওটি আর কোনো কাজে লাগে না। মানুষের এ পর্যন্ত মানুষ এমন কোনো কিছু সৃষ্টি করেনি যা মানুষের প্রয়োজনে লাগেনি। যার ভোক্তা নেই সেই সৃষ্টির কোনো মূল্যও নেই, এর ভোক্তা থাকতে হবে তার। এবং আমরা যদি আজকে অন্য দিকে যাই, দর্শনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকভাবে যে সমস্ত চিন্তা আমরা আজ করছি, এগুলো সেই প্রাচীনকালে অলরেডি করা হয়ে গেছে। কোনো চিন্তাই নতুন চিন্তা নয়, বরঞ্চ বলা যেতে পারে এটা একটা ডিকনস্ট্রাকশন হচ্ছে এবং পুনর্নির্মাণ হচ্ছে। বারবার এই সমস্ত জিনিস আমরা একটা নির্মিত জিনিসে তৈরি করছি। আমাদের মানুষ হিসেবে কাজ হচ্ছে আরেকজন মানুষকে তার চেতনায় ফিরিয়ে আনা। আপনি যদি সৎই না হন, আপনি যদি নির্লোভ না হন, আপনি যদি মোসাহেবি থেকে দূরে না থাকেন, তাহলে আপনি একটি ভালো শিল্প তৈরি করবেন কি করে? তার জোর থাকবে কোথায়, শক্তি থাকবে কোথায়? আপনি তো সারাক্ষণ ভয়ে ইতে প্রাপ্তির লোভে ইত্যাদিতে সংকুচিত থাকবেন। সে তো শিল্পীর কাজ না। একজন শিল্পী অবশ্যই তাকে অন্তত নিজের মধ্যে নিজেকে স্বাধীন মনে করতে হবে এবং স্বাধীন থাকতে হবে। স্বাধীনতা একজন মানুষের সবচেয়েতে মূল্যবান জিনিস। এবং এটা অর্জনের জন্য প্রকাশের ক্ষেত্রে, চলবার ক্ষেত্রে, বলবার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে, অভ্যেসের ক্ষেত্রে, সমস্ত কিছুর মধ্যেই তার একটি প্রতিফলন ঘটা দরকার। তাহলে আমাকে অনুসরণ আরেকজন কেন করবে? একটি কবিতাও যদি কখনো দাঁড়ায় এবং কেউ যদি সেটি অনুসরণ করে, তাহলে সেটা বুঝতে হবে যে এই কবিতাটির ওইখানে জোর ছিল এবং ওই জোরটা ছিল আমার মধ্যে সততা ছিল। এবং এই সততার কাজটি কিন্তু অনেকেই বলে যে না, শিল্পীর সৎ হওয়ার কোনো প্রয়োজন নেই, শিল্পী যদি সৃষ্টি করতে পারে সেইটাই হলো তার কাজ। এতে সবাই সবসময় বলে, যেমন বলে শিল্পের কোনো ইয়ে নাই, রাজনৈতিক ইয়ে প্রয়োজন নাই। কিন্তু এটা কি সত্য? আমি কেন সৃষ্টি করব? এটা আমার যেমন সৌভিক বলতেছিল, আসলে কবিতা ভাষায় প্রকাশ হয়, কিন্তু ও কিন্তু একটু কবিতা লেখে, যখন একটি শিল্প তৈরি করে, যখন সে আঁকে, তার এই এই মাধ্যমের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা দিয়েই সে আরেকটি ল্যাঙ্গুয়েজকে বলে, আরেকটি ভাষাকে বলে, এবং আরেকটি ভাষার মধ্য দিয়ে সেটিকে প্রকাশ করে আমার কাছে আনে, এবং আমি সেখান থেকে আমি রিড করি, আমি পড়ি, পড়তে পারি। পড়তে না পারলে তো আমি উপলব্ধি করতে পারবো না যে ওখানে আসলে কি ছিল, কি বলতে চেয়েছে। সুতরাং কবিতা এবং শিল্পের মধ্যে, প্রত্যেকটি শিল্পের মধ্যে কাব্য রয়েছে, প্রত্যেকটি গদ্যের মধ্যে কাব্য রয়েছে। প্রত্যেকটি গদ্য কাব্য নয়, কিন্তু গদ্যের মধ্যে কাব্য রয়েছে। যখনই সে কাব্যের ছোঁয়া পেল, তখনই গদ্যটি কিন্তু খুবই লুসিড হয় এবং পড়বার রবীন্দ্রনাথের যে ছোট গল্প আমরা পড়ি, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কাব্যিক, তাই না? তো সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শিল্পীকে অবশ্যই যতদূর সম্ভব সৎ জীবনযাপন করার চেষ্টাটা করতে হবে। বিশৃঙ্খলা শিল্পের জন্য বা শিল্পীর জন্য আসলে কোনো যৌক্তিক কোনো কারণ নেই। আমি তা মনে করি না। আমি এত বছর ধরে কবিতা লিখছি, আমি কখনো মনে করিনি যে এর জন্য আমাকে অন্যরকম অন্য কিছু করতে হবে, নিয়ম রীতির বাইরে যেতে হবে। এবং আমরা যা সমাজ যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে ভাঙতে চাই, পরিবর্তন করতে চাই, কিন্তু উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে তো সেটা পরিবর্তন করা যাবে না। তো এই আর কি, এইটুকুনি। দেখেন, অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই, যে আমি আজকের আমার এরকম একটা পরিকল্পনা ছিল যে ধারাবাহিক ভাবে আমাদের যে অনুষ্ঠানগুলি হচ্ছে সেখানে আমি যদি কিছু সরল প্রশ্ন রেখে যাই, সহজ কথা যায় না বলা সহজে, সহজ করে বলতে আমায় কহজে। তো এটা হয়তো কখনো প্রজন্ম কোনো তাদের গবেষণায় রিসার্চে যে আসলে কত রকমের মাত্রা পেতে পারে। এবং দেখেন যে আপনি যে কথাটা বললেন যে আহ, তাকে সৎ হতে হবে, একজন শিল্পী কবিকে কেমন হতে হয়, অনেস্টি
এবং সততা এবং সুশৃঙ্খল। এখন রবীন্দ্রনাথ বা সত্যজিৎ রায় আমাদের যে লিজেন্ড, অন্তত এই দুজনের দিকে যে তাকাই, তো সুশৃঙ্খল জীবন ছাড়া কোনোভাবেই কি সম্ভব ছিল এই পরিমাণ ভার্সিটিলিটি, এই পরিমাণ জন্ম দেয়া, এই পরিমাণ কাজ করা? মনে হয় না। যাই হোক, এটার পক্ষে বিপক্ষে থাকবে কথা, কিন্তু তবুও তো আপনি ওই আপনার মানুষের কাছে, হ্যাঁ মানুষ বলবে, রবীন্দ্রনাথ, কিন্তু হ্যাঁ, যিনি যিনি যে যেটাকে গ্রহণ করবেন, হ্যাঁ যে যেটাকে গ্রহণ করে, রবীন্দ্রনাথের পানিও জীবন থাকবে একই গ্লাসে, একই গ্লাসে বিষও থাকবে একই জলের গ্লাসে। এখন যে যেটাকে গ্রহণ করে স্বাদ পায়, সেটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, তো আমরা রবীন্দ্রনাথ তো একটু, ঋষিতুল্য মানুষ, কিন্তু ঋষি, এবং তিনি একজন দার্শনিক। ফলে তার জীবনযাপনের মধ্যে কিন্তু বড় রকমের স্খলন। আপনি একটা মানুষ হিসাবে, একজন প্রাণী হিসাবে কিছু না কিছু ত্রুটি কোথাও না কোথাও আর একজনের চোখে লেগে যেতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের জীবনে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে তার জীবনটা খুবই মাপা, এবং তার ভাবনা চিন্তাও মাপা। এবং যে সমস্ত গান নিয়ে এখন এই যে গান বাজরা, অর্থাৎ গান গেয়ে যারা ব্যবসা করতেছে, তারা যে সমস্ত ব্যাখ্যা হাজির করতেছে, এই সমস্ত গানের আমি একটা লেখা লিখেছিলাম রবীন্দ্রনাথের এই গান নিয়েই। লেখাটা ছাপাও হয়েছিল যেন কোন রবীন্দ্র জয়ন্তীর মধ্যে। আমি এটা দেখিয়েছি যে একটা ভিন্ন জিনিস আছে এর মধ্যে, ভিন্ন রকম বিষয় আছে, কিন্তু সেই বিষয়টি উপলব্ধি করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আসলে সৃষ্টি করতে হবে উদ্দেশ্যমূলক। উদ্দেশ্য নেই তেমনটি নয়, এক সময় বলছে উদ্দেশ্য নেই, কিন্তু এমনকি দেখেন রবীন্দ্রনাথ নিজেও কিন্তু শিল্প সম্পর্কে বলছে শিল্পের কোনো উদ্দেশ্য নেই, আনন্দ। আনন্দ কেন হবে, কি করে না? আবার রবীন্দ্রনাথ যখন এই সমস্ত কবিতা লিখেছেন, তখন কিন্তু আপনি পড়ে দেখেন যে সেগুলি সমস্ত উদ্দেশ্যমূলক। কেন লিখেছেন? তো এই বিষয়গুলো আসলে দেখতে হবে যে শিল্পের উদ্দেশ্য ছাড়া কোনো শিল্প তৈরি হতে পারে না। ঠিক আছে, অন্য কিছু একটা না কবিতা করবো, নিশ্চয়ই, একটা হ্যাঁ হ্যাঁ, কবিতা কবিতা করবো। তো আমরা, কবিতা তো আমরা শুনবোই। রবীন্দ্রনাথের প্রসঙ্গ যেহেতু আসছে, আমরা, হ্যাঁ আপনি ঠিক আছে, আপনি যেহেতু পড়তে চেয়েছেন, আমরা শফিকের কাছে একটু কথা শুনে পরে আবার হ্যাঁ, আসতে চেয়েছিলাম আপনার কাছে। শফিক শুনতে মৃণালদাকে পাচ্ছেন? হারিয়ে ফেললাম, এটা হলো মুশকিল। মৃণালদা হ্যাঁ, থাকলে আমার খুব হ্যাঁ, খারাপ লাগছে। হ্যালো, হ্যাঁ শফিক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, জি 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 সমস্যা বলুন। অনেক হচ্ছে, কেটে কেটে যাচ্ছে, মাঝে মাঝে অনেক কথা আমার কাছে আসছে না, অনেক কথা তাই? আচ্ছা এটা হয়তো পাচ্ছেন। নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে হয়তো, আচ্ছা, এবং তো আমি ভেসে ভেসে আসলে, যাচ্ছে কথাগুলো অনেক। আমি আমি আপনার কাছে জানতে চাইছি যে, যেহেতু আহ, যে কোনো শিল্প সাহিত্যের যে কোনো আলোচনায়, যে কোনো উৎসবে গুরুদেব থাকবেন না, তিনি আসবেন না, এটা হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর আসবেন না বা তিনি থাকবেন না, সেটা আমাদের জীবনে অসম্ভব। আমি একবার হাসান আজিজুল হক স্যারকে জিজ্ঞেস করেছি এরকম সরল প্রশ্ন, স্যার ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কি হতো? এটা হচ্ছে অনুষ্ঠানে ওনাকে আমি প্রশ্ন করছি, একটা টেলিভিশন অনুষ্ঠানে। তখন উনি বলছেন যে, সাকিরা তুমি কি বলছো, রবীন্দ্রনাথ ঠাকুর নেই? আমি তো এটা কল্পনা করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর নেই মানে আমার নিঃশ্বাস, মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমি আমার এই জীবন কল্পনা করতে পারি না, উনি এরকম করে বলছেন। তবে শফিক যদি জীবনের আমাদেরকে, শফিক যেহেতু আমাদেরকে হ্যাঁ, একটু বলেন যে একজন কবি, এবং আমরা দেখেছি যে যে অনেক কবি, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখলাম, তারপরে আমরা বাংলাদেশে হুমায়ুন আহমেদকে দেখেছি, উনি কথা শিল্পী, উনি কবিতাও লিখেছেন। প্রত্যেক শিল্পীই কবি আসলে। তারপরে আমরা নির্মলেন্দু গুণকে দেখেছি, আমরা অনেক শিল্পীকে দেখেছি যে শেষ সময় গিয়ে উনি ছবি আঁকছেন বা জীবনের কোনো একটা সময় গিয়ে ছবি আঁকছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা দেখেছি যে একজন কালার ব্লাইন্ড হয়েও তিনি কি মানে, মানে, এবং সেই ছবি শুধুমাত্র রবীন্দ্রনাথেরই ছবি, সেটা আর কারো ছবি নয়, সেটা অনেক তার, অনেক অনেক আধুনিক, অনেক হ্যাঁ তো আধুনিক। সেই, হ্যাঁ, আমি না আসলে মতিন ভাই, আপনি কি বলেন যে আমরা, শফিক যেহেতু শিল্পী, আমরা তো, মানে আমি আর কি অত বুঝি না, তো শফিক যদি আমাদেরকে একটু বলেন যে রবীন্দ্রনাথ যেহেতু প্রাসঙ্গিক ভাবে এসে গেছেন, এবং তিনি সব থেকে আধুনিক, তিনি সব থেকে ওয়ার্ল্ড ক্লাস, আন্তর্জাতিক। তো আমরা যেহেতু বলছি আন্তর্জাতিক ভিজুয়াল আর্ট অ্যান্ড পোয়েট্রি ফেস্টিভ্যাল, আমরা এখানে গুরুদেবের চিত্রকলা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা নিয়ে। হ্যাঁ, ওই যে বললাম যে আমি যা দেখছি সেটাই আমি শুধু দিয়ে দিচ্ছি, সেটা শুধু মানে সেটা সবসময় শিল্প সেটা না।
হ্যাঁ, সেটাকে মাথায় চাষ করছে, সে দেখছে, তার ভাব নিয়ে তারপরে সেটাকে ডেলিভার করছে। হ্যাঁ, সেটাই বলছি যে উনি কিন্তু সেটাই করেছেন যে উনি যা দেখেছেন তাই। হয়তো আমি জানি না তার হাতে স্কিল কতটা কি না, সেটা না, তার থেকেও বড় কথা উনি কিন্তু ওনার ভাবনা থেকে এঁকেছেন। আমার কথাটা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। উনি কিন্তু ওনার ভাবনা থেকে হয়তো রং, এখন রং কি বলবো, কালার ব্লাইন্ড যেটা বলছেন, এখন তিনি কালার ব্লাইন্ড ছিলেন কি না ছিলেন সেটা বড় কথা নয়। হয়তো তার সেই কাজের জন্য সেই রংগুলোই প্রয়োজন হয়েছে, সেই রংগুলোই। আমি ও প্রসঙ্গ ছেড়ে দিচ্ছি যে কালার ব্লাইন্ড উনি ছিলেন কি না ছিলেন সেটা অন্য কথা, কিন্তু তার থেকেও বড় কথা হয়তো তার কাজের জন্য ওইটুকুই প্রয়োজন হয়েছে, কালো এবং লাল, তাতেই যথেষ্ট উনি। মানে আহ, আমি যদি একটা কথাকে ঠিকভাবে সাজিয়ে লিখতে পারি, একটা ছোট্ট, সেটাই হয়তো কবিতা হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং সেটা ভাবনা থেকে মানে আসতে হবে। হ্যাঁ, ওইটাই যে উনি কিন্তু অনেক আহ, উনি হয়তো ওনার দর্শন থেকে সেই জিনিসগুলোকে এঁকেছেন। অনেক পোর্ট্রেট উনি লিখতেন, কাটাকুটি করেছেন, সেটাকেই হয়তো ডিজাইন ফর্মে ফেলেছেন, এবং সেটাই হয়তো নকশার মতো করে কাটাকুটিগুলো করেছেন। তার লেখাগুলোতে যে কাটাকুটিগুলো আছে সেগুলো দেখেই মনে হয় যেন একটা ডিজাইন, নকশা হয়ে আছে পুরো। হ্যাঁ, হয়তো উনি ওটাকে নিয়ে খেলেছেন, জিনিসটাই তো খেলা, সবই খেলা। হ্যাঁ, এবং আপনারা কবিতা করছেন, আমি কবিতা লিখতে জানি না একদমই, কারণ আমাদের মানে আমার প্রথম যে ব্যাচেলর করেছি সেই কলেজে প্রতি বছর আমাদের জেলার যে কবিতা মানে কবি সংগঠন ছিল, আছে এখন, সেখান থেকে কবিরা আসতেন। একটা ক্যাম্প, এমনি ক্যাম্প হতো একটা, তাতে ওনাদেরকে আমন্ত্রণ করা হতো এবং ওনারা আসতেন এবং ওনারা বলতেন যে তোমাদেরকে কিছু সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছু কবিতা লিখে। আমি একদমই লিখতে পারতাম না, একদমই না। হয়তো কাগজে খুব, মানে কবিতা লেখাটা আমার মনে হয় যে খুব কঠিন কাজ, তার থেকে আমাকে ছবি আঁকতে দিলে আমি ভালো ছবি এঁকে দেবো। মানে খুব কঠিন, আমার কবিতা আসতোই না। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকেই হাসাহাসি করতো। ঠিক আছে, যেটা পারি না সেটা বলে তো জাহির করে লাভ নাই। তারপরে তো উনিও রবীন্দ্রনাথের কথা যখন আসছে, হ্যাঁ, উনি একাধারে কবিতা লিখছেন, গান লিখছেন, তার সঙ্গে ছবিটা অনেক বয়সে, প্রায় তার অনেক বয়সে উনি শুরু করেছেন এবং সেটাকে নিয়ে চর্চা করেছেন রীতিমতো। হ্যাঁ, এবং উনি কোনো কিছু কাজে কিন্তু, মানে ওনার যে আশ্রমে শান্তিনিকেতনে, সেখানে যারা শিল্পের কাজ করতেন, শিল্পকর্ম করতেন, তাদেরকেও কিন্তু কোনো কাজে বাধা দেননি কোনোদিনও। এটা একটা বড় প্লাস পয়েন্ট যে আমি যাই করি যদি এটা বাধা পড়ে, তখন কিন্তু আমি আমার মনের জিনিসটাকে ঠিক মতো মানে দিতে পারবো না হয়তো। উনিও কিন্তু কোনোদিনও রামকিঙ্কর বেজকে আটকাননি, যা করছো করো, তুমি তোমার মতো করে করো, এরকম। অনেকেই আছেন, অনেকেই ওনার প্রশ্রয় পেয়েছেন। তো এরকমই উনিও কিন্তু তার পাশাপাশি উনিও চেষ্টা করেছেন, হয়তো জানি না যে আমাদের বাংলাদেশ বা মানে ভারত, তখনকার বাংলা ভারত, হ্যাঁ, কতটা ওনার ছবিকে নিতে পেরেছেন। হ্যাঁ, যার জন্য ওনাকে হয়তো বিদেশে গিয়ে এক্সিবিট করতে হয়েছে প্রথম। হ্যাঁ, তারপরে এসেছেন, ভারতে হয়েছে এই বিষয়টা যে উনি কিন্তু ছবিটা এঁকেছেন, কিন্তু মনের আনন্দে, কোনো প্রচারের জন্য আঁকেননি। এখন হয়তো ওনার ছবিকে নিয়ে অনেক চর্চা হচ্ছে, এবং উনি কিন্তু ভাবনা থেকেই এঁকেছেন। শিখেছেন এখন জাপানি কি ভাবনা থেকে আর্টিস্ট। এঁকেছেন সেটা উনি, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি শুনছি। বলছেন? বলছি যে উনি মানে উনি ভেবেছেন, এটা শিখেছেন, শেখা মানে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। দেশ বিদেশের শিল্পীদেরকে উনি এনে রেখেছেন, তাদের বাড়িতে ছিল, তাদের কাছ থেকে তারা যে আর্ট ফর্ম নিয়ে কাজ করেছে সেগুলো থেকে উনি শিখেছেন, এবং সে কারণেই হয়তো ওনার শিল্প
আর কারো নয়, সেটা পিকাসোরও নয়, সেটা গগারও নয়, সেটা সেজনেরও নয়। হ্যাঁ, বা সেটা কোনো সেটা শুধুই রবীন্দ্রনাথের শিল্প। তারই আলাদা একটি রূপ, ফর্ম, ধরন, স্ট্রাকচার উনি তৈরি করতে সক্ষম হয়েছেন আর কি। তো সেই এবং মানে সেটাও মানে সেটাই সেই ওনার চেতনার রঙে উনি এঁকেছেন। যেটা আপনি বলছেন হয়তো যে ওনার একটা কবিতা আছে, যেই কবিতাটা থেকে আমরা খুব সমস্ত শিল্পের কথা বোধহয় মতিন ভাই এই লাইনটা দিয়ে বোধহয় আমরা একটু কানেক্ট করার চেষ্টা করি, এরকম যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো, পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বললে এ তো এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তো এই এই গুরুদেব তো সেই মানুষের যে কথা বললেন, যেটা দেখেন যে বড় শিল্পী মাত্র একটু আগে আমাদেরকে মতিন ভাই বলছিলেন যে মানুষের ভেতরের শক্তিটাকে যদি আমরা প্রকাশ করতে না পারি, তার সততাটাকে যদি প্রকাশ করতে না পারি, তাহলে তো আমরা কোনো কানেক্টিভিটি খুঁজে পাবো না, কোনো সংযোগ খুঁজে পাবো না। আমরা একটু মতিন ভাইয়ের কাছে যাই, মতিন বৈরাগী। আমরা দেখলাম যে মৃণাল দা সংযোগ করতে চেষ্টা করছেন একবার, কিন্তু পরে আবার ওনাকে পেলাম না। আমরা এখনো অপেক্ষা করছি, সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, কিন্তু দেখেন কত প্রশ্ন আমি করে রেখেছিলাম, কত কিছু গুছিয়ে রেখেছিলাম, 2টো প্রশ্ন করতেই মতিন ভাই সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি কবিতা পড়তে চেয়েছেন, আপনার প্রথমে আপনার মুখে একটি কবিতা শুনি, তারপর আবার আমরা আড্ডায় যাই, প্রশ্ন যাই। সৌভিক, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন। শেষ পর্যন্ত আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে। কিছু সমস্যা হচ্ছিল, হয়তো নেটওয়ার্কের প্রবলেমই হচ্ছে বেশি। অসুবিধা নাই, এটা আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, মতিন ভাই। রাজার কাহিনী। রাজাকে খেয়ে ফেলেছে তার পোষা কুকুরগুলো। তারা সময় সুযোগ বুঝে সব খেয়ে রাজাকেই খেয়ে ফেললো এক রাতে। আর রাজা তখন গভীর ঘুমে। এখন কোথাও কিছুর চিহ্ন নেই, অল্প কিছু চিন্তার হাড়গোড়, তাও অনেকটা দূর অশোকের কোরলে। রাজা থাকতো একটা বিচ্ছিন্ন দুর্গে, আর তার চারপাশে ধারালো চাকাতার। সাধারণের রাজা চাটুকারিতে একা হয়ে গেল, আর রাজা অবকাশই পায়নি ভাববার কোথায় তার গন্তব্য। ক্ষমতার রাজা, রাজার ক্ষমতা তাকে একা করে ফেলেছিল। এবং রাত্রি আর দিন, প্রাণীগুলো এমন লেজ নাড়ত যে রাজা দিন আর রাত্রির ব্যবধানটাই ভুলে গেল। আর তার প্রজারা দেখতো একটা দুর্গ, মস্ত একটা দুর্গ, তার দেয়ালে কুকুর। কুকুরগুলো আসতো, যেত, কিন্তু প্রজারা তার কাছে যেতে পারতো না। এমনি করে রাজা তার সুন্দর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কুকুরগুলো রাজাকে খেয়ে ফেললো। তখন আকাশে চাঁদ ছিল না, এক অন্ধকার হতাশ আকাশ। তার বহু পরে ইতিহাস বেত্তারা রাজার গণবিচ্ছিন্নতার কাহিনী নিয়ে বিনিয়ে লিখবে, কিন্তু তাতে সাধারণের কোনো কথাই থাকবে না। তারা যে রাজাকে একসময় ভালোবাসতো, কারণ তারা ইতিহাসের প্রকৃত অংশ। আমরা আরেকটু শুনি মতিন ভাই, ভালো লাগছে। কবির কণ্ঠে কবিতা শোনার একটা অন্য আনন্দ আছে। আমি মনে করি যে আমাদের সঙ্গে যারা দর্শক রয়েছেন, এবং এই ধরনের অনুষ্ঠানের একটি সুবিধা রয়েছে যে এটি যেহেতু লাইভে থাকবে, রেকর্ডেড থাকবে, ফলে যে কোনো সময় এটা মানুষ শুনে নিতে পারবে। এই জন্য আরেকটু শুনতে চাচ্ছি। আমার বিপন্ন অস্তিত্ব। আর আমি বসে থাকি যখন কোনো সন্ধ্যা
তার শেষ আলোটুকু ছড়িয়ে দিয়ে আশপাশে বৃক্ষদের কচি পাতায় তুলে শিহরণ গুটিয়ে আনে বর্ণালী রঙের লীলা। আমি বসে থাকি একটা সমাপ্তির দিকে, আমার দু চোখ স্থির হয়ে থাকে। আমি জানি ওরা আর ফিরে আসবে না। শরতের কাশফুলের দোলায় ওরা ফিরে আসবে না, সেই দিনগুলোর কোলাহল মুখরতায়। ওরা হারিয়ে গেল। আর সমুদ্রের গাংচিলগুলো ডানা মেলে চিৎকারে চিৎকারে ঝরায় পালক। আমি বসে থাকি একা, আমার চারিদিকে তৃণগুল্ম দীর্ঘশ্বাস ফেলে হরপ্পার পোড়া ইটের মতো। আর একটা রাত্রি শিং উঁচিয়ে হেঁচকি তোলে। আমি জানি যারা চলে গেছে তারা রয়ে গেছে ওখানে, যেরকম তখনও ছিল, কারণ তারা ভালোবেসেছিল দেশ আর স্বাধীনতা। আর তারা চিনতেই পারছে না এ কেমন দেশ যা তারা চেয়েছিল। আমি বসে থাকি একা, আমার বিপন্ন অস্তিত্ব ছায়া হয়ে হাঁটে। আমি আরেকটি কবিতা, শেষ কবিতা এটা করে প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আনন্দময় নৈরাজ্য এই বইটার নামের কবিতা। মাথার উপরে আফ্রিকার ভাঙাচুরা চাঁদ, করটিতে ইয়েমেনের লাল বৃষ্টি। খাসগির টুকরায় 5 মিনিট দাঁড়াও, হেঁটে আসতে পারো আশুর কিংবা বানগাজি। তারাও ফিরে এলো বুঝি পিরামিড দেশে। আলেপ্পোর বাড়িঘর প্রেতের মতো সাদা, কি বাতাস আশ্রাচ্ছে পাড়ির রাস্তায়। সুবর্ণচর আতঙ্ক হয়ে নাচে। কারাকাসের সমাজতন্ত্র ভাসিয়ে দিচ্ছে হে, সীমান্ত খুঁজছে পিপিলিকা। আমলাতন্ত্র চিবোচ্ছে মানবতার রুগ্ন ক্লিষ্ট হাত। 2-4 মিনিট চলো ঘুরে আসি গান্ধারা, কুরুক্ষেত্রে ঘুরছে শকুনিরা। এনিমার এনিমাসের তুমুল দ্বন্দ্বের মানুষ রূপান্তরিত হচ্ছে কাফকার অদ্ভুত পোকায়। ইডিয়ট ইডিয়ট। মধ্যযুগ লাফিয়ে উঠছে উত্তর আধুনিক মগজে, তামুক টানছে রোহিঙ্গা। খোলা আকাশের নিচে লাফাচ্ছে গলাকাটা স্বাধীনতা। সুকির গানস অফ নাপ, গণতন্ত্রের কুমির লাফিয়ে পড়ছে পদ্মায়। সাগরমুখী জল জোয়ারের তোলপাড়, কোথাও অনুকরণের আর কোনো সূর্য নেই। এসো সাষ্টাঙ্গে প্রণাম করি আগামীর ভাগ্যলিপি। আমরা এই আত্মনের হাতিম তাই ভাঙতে পারি স্নানাগারের অপার রহস্য, মুক্ত করে দিতে পারি গমর্তের অভিশাপ। হাস্য আহ্লাদে ত্রিমূর্তি, চান তারা খসে গেলে অখণ্ড তারাপীঠ। ভাঙা প্লেটের মতো হাঁটছন পঞ্জরে তামাশা লিবার্টি। কোমর ভাঙা ইউরোপ, দিশেহারা ক্ষমতা, কেন্দ্রের ছোটাছুটি পূর্বে ও পশ্চিমে। স্বপ্নের চাকতি আর গোল টেবিল হয়ে উঠছে সমগ্রের পরিচিতি। পুরাণে তার প্রীতি আছে, যিশুর শেষ ভোজসভা। তাও আর মুখোশের মাওবাদে পিষে যাচ্ছে উইঘুর। উড়াল থেকে আণবিক ফেরিওয়ালা, এই নাও হাড় কাঁপানো চাবি। মিছিলের রোল মডেল আর কোথাও নেই, স্তরবৎ স্থবিরতায় ডুবে গেছে বৃত্ত। আকাশটা ছেঁড়া ছেঁড়া, টুকরা টুকরা, ভাঙা ভাঙা এবং দাঁতালো। এজিয়ান সমুদ্রে ডুবে যাচ্ছে সভ্যতার শেষ সূর্যপাত। মৃণালদা এসছে, এবার আমরা মৃণালদার কাছে যেটা শুনতে পারি। হ্যাঁ, মৃণালদাকে আমরা পেয়েছি। মতিন ভাইকে অশেষ অনেক ধন্যবাদ। অসাধারণ 3টি কবিতা, এবং যে কবিতাগুলো মানে
এটা নিয়ে প্রত্যেকটা কবিতা নিয়েই আসলে আলাদা আলাদা আলোচনা হতে পারে। আমি মনে করি যে যদিও আমি মনে করার কিছু যায় আসে না, তবুও আমার মনে হয় যে এই যেমন 4 জন এখানে আমরা আছি, হ্যাঁ, মানে একজনের কথা শুনেই তো মন ভরে না, বা একজনের কবিতা, হ্যাঁ আমরা হয়তো দর্শকদেরকে অনেক মানুষ আছে বলে এক ধরনের একটা একটা উৎসব ব্যাপারকে বোঝানোর জন্য বা একটা চমক দেওয়ার জন্য আমরা চেষ্টা করি যে অনেক মানুষকে আমরা একসঙ্গে আনছি এখানে, কিন্তু আসলে এই ধরনের মানুষদেরকে একজনের কথা বা কবিতা বা তাদের যে সমৃদ্ধি, সেটা শুনেই আমরা কোনোভাবেই ক্লান্ত হই না, আমাদের ক্ষুধা আরো বেড়ে যায়। হ্যাঁ, তো মৃণালদাকে আমরা পেয়েছি। আমি মতিন ভাইয়ের কাছে আসবো, কিন্তু যেহেতু মৃণালদাকে পেয়েছি, আমি একটা প্রশ্ন করেছিলাম যে কবিকে কেমন হতে হয়। মৃণালদা শুনতে পাচ্ছেন আমাকে? মনে হচ্ছে না। এক কথায় এটার উত্তর হচ্ছে, হ্যাঁ। আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি শুনতে মৃণাল দা এটা শুনতে এক পাচ্ছি। কথায় উত্তর। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কবিকে মানুষ হতে হয়, এর বাইরে আর কোনো কথা নেই। কবি অন্য কোনো মানুষের থেকে আলাদা নয়, কবি বা শিল্পী আলাদা নয়। তাদের মননটা আলাদা হতে পারে, তাদের অনুভবটা আলাদা হতে পারে, কিন্তু মূলত প্রথমে কবিকে মানুষ হতে হয়। মানুষ না হলে কবি বোধহয় হওয়া যায় না। মানুষ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানুষ তো আমরা সবাই, আমি বুঝি না। হ্যাঁ, মানুষ আমরা সবাই, মানে যদি আমি মানুষ না হই, শুধুমাত্র কিছু আহ, বিশেষ গুণ তো আমার থাকার কথা না। মানুষ আমরা সবাই, কিন্তু কারো কারো কিছু বিশেষ গুণ আছে, কেউ ছবি আঁকেন, কেউ গান করেন, কেউ কবিতা লেখেন, কিন্তু সেগুলো তো বিশেষ গুণ। প্রথম ব্যাপারটা হচ্ছে তাকে মানুষ হতে হবে। একজন অমানুষ কোনোদিন কবিতা লিখতে হবে, একজন অমানুষ কোনোদিন শিল্পী হতে পারেন না, এটা আমার মনে হয়। আর আমার কবিতা বা সকলের কবিতা আমি বিশেষ করে বিশ্বাস করি যে বিশেষ কোনো দর্শন নেই, জীবনই আমার কবিতাকে এগিয়ে নিয়ে যায়। যে মানুষ জীবন থেকে জানতে পারে, জীবন সম্পর্কে জানার যার আগ্রহ আছে, সেই কবিতাটা শেষ করতে পারে। আর এত সব শক্ত প্রশ্ন কোনো পরীক্ষাতেও দিইনি, কি করে বলি বলুন, তা মনে আসে লিখে যায় বলে। মৃণালদা, এর থেকে সহজ আর কি কি প্রশ্ন হয় বলেন? আমি খুঁজে খুঁজে একদম 2 লাইন 2টা করে শব্দে প্রশ্ন, যেটা মনে হয় যে সবাই জানে, আমি জানি না বলেই আমি আপনাদের কাছে জানতে চেয়েছি। এখন তাও বলছেন যে আমি কঠিন প্রশ্ন, আমি তাহলে কোথায় যাব? না না, এই না জানার মধ্যেই অনেক জানা থাকে, জানেন তো, অল্পেতেই অধিক থাকে। যারা অনেক বেশি জানেন দেখবেন তারা সব গুলিয়ে ফেলে, যারা জানে না তারা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করতে পারে। আর আপনি জানেন না এই কথাটা আমি অন্তত বিশ্বাস করি না। আপনার কথাবার্তা থেকে বুঝতে পারে আপনি খুব ভালোই জানেন। না, বলুন। খুবই দক্ষ এবং খুবই চমৎকার চমৎকার প্রশ্নগুলো করেছে। হ্যাঁ, ঠিক। আমি আসলে সব শুনতে পাচ্ছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না। ও, দেখতে পাচ্ছিলেন না। মৃণালদার কাছে আমি আমি বরং আরেকটা আমার প্রশ্ন করব, আমাদের হ্যাঁ 1 ঘন্টা 8 মিনিট। হ্যাঁ বলুন। মৃণালদার কাছে আমি একটা প্রশ্ন করব, তারপরে আপনার হ্যাঁ কবিতা প্রশ্ন, শুনবো। হ্যাঁ বলুন। তারপরে আমি আরেকটি প্রশ্ন করব সবার কাছে, একই প্রশ্ন। 3 জন যারা আছেন এখানে, 3 জন আছেন, 2জন কবি, 1জন শিল্পী, তাদের সকলের কাছে একটি প্রশ্ন করব, ছোট্ট, সেটিও খুব ছোট প্রশ্ন, তারপরে আমরা শেষ করে দিব। আমি মৃণালদার কাছে জানতে চাচ্ছি যে, যেহেতু আমাদের এটা ভিজুয়াল আর্ট অ্যান্ড পোয়েট্রি ফেস্টিভ্যাল আমরা বলছি, হয়তো এটা অনলাইনে থাকবে, হয়তো অনেক শুনবে, অনেকেই হয়তো শুনবে, খুঁজবে, দেখবে। তো আমি জানতে চাই কিভাবে দেখেন। হ্যাঁ, আরেকবার বলুন, আপনার প্রশ্নটা আরেকবার বলুন। হ্যালো।
শাকির, আপনি শুনতে পাচ্ছেন? প্রশ্নটা আরেকবার আবার বলুন। বলবো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ দাদা, আমি বলছি যে কবিতার সঙ্গে চিত্রকলার সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? কবিতার সাথে চিত্রকলার সম্পর্কটা কি বলবো, নেটওয়ার্ক বিস্তৃত আজকে মাস্তৃত খুব ভাই। সমস্যা করছে, অনেক দুর্বল নেটওয়ার্ক আজকে। আমি এইভাবেই বলতে পারি সম্পর্কটা হচ্ছে কাজিন ব্রাদারের মতো, কারণ প্রত্যেকেই এক একটা আচ্ছা। অনুভব দিয়ে কবিতা লেখেন। আমরা যারা কবিতা লিখি আমাদের কবিতায় যে চিত্রকল্প সেগুলো হুম। শব্দ দিয়ে ছবি আঁকি আমরা, আর ওরা রং তুলি দিয়ে ছবি আঁকেন। ভেতরের অনুভব মনন গুলো প্রায় একই রকম। আমরা চেষ্টা করি শব্দ দিয়ে ছবি আঁকা, ওরা চেষ্টা করেন রং আর তুলি দিয়ে ছবি আঁকা, কিন্তু মূলত আমরা সব কাজিন ব্রাদার্স। শুনতে পেলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। মানে আচ্ছা। আমার তো একটু মানে মানে বেশি ক্ষুধার্ত, মানে আমি অপেক্ষা করি যে আরো এক লাইন বলেন কিনা, সেজন্য আমি অপেক্ষা করি। আমি শুনতে পাচ্ছি। কিন্তু এরকম একটা অনুষ্ঠানে এসে আমি কোনো কবিতা পড়বো না সেটা তো হয় না। মৃণাল আমি দা, তো আপনি কি অন্তত আপনার নিজের একটা কবিতা কবিতা একটু পড়বো। আমাদের? জি, 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 জি। হ্যাঁ, আমি একটা কবিতা পড়ি, শুনতে পাচ্ছেন? জি, জি, পড়ুন। আপনারা শুন। আচ্ছা, হ্যালো দাদা, এই শুনতে পাই? কবিতাটা পড়ার আগে একটা কথা বলি। কমিউনিকেশন, এই শব্দটা নিয়ে আমরা অনেক কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি হ্যাঁ। আপনার সাথে কমিউনিকেট করতে পারছি কিনা, আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারছেন কিনা, একটা মানুষ আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছে কিনা, এটা এই সময়ের একটা বিরাট প্রবলেম। কেউ কাউকে বুঝি না, কেউ কাউকে বোঝার চেষ্টা করি না। সেই রকম একটা ব্যাপার নিয়ে আমার এই কবিতাটা। শব্দ নির্মাণ। জাহাজের কথা ভেবে যা বলতেই তুমি বললে জানলা। আকাশ বলতে গিয়ে আ বলার সঙ্গে সঙ্গে তুমি বলে উঠলে আরাম। সমুদ্রে যাবার আগে স বলার সঙ্গে সঙ্গে সংসার উচ্চারণ করলো তোমার ঠোঁট। কেমন অবলীলায় আমার অনন্ত হয়ে গেল অন্ধকার, মেঘ হয়ে গেল মেঘ, গুলমোহরের কথায় এলো গুহা। যৌবনের স্মৃতিময় টিলার টি নিয়ে তুমি বললে টি। বিষাদের বি নিয়ে বিমান, মৃত্যুর নি নিয়ে মৃদঙ্গ। আর ঠিক এভাবেই কোনো কিছু উচ্চারণ করার আগেই আমার মুখ থেকে সমস্ত কথা কেড়ে নিচ্ছ তুমি, ভেঙে দিচ্ছ, উড়িয়ে দিচ্ছ আমার দীপশিত সব শব্দ। তোমার এই শব্দ নির্মাণের খেলায় হারিয়ে যাচ্ছে আমার প্রকাশভঙ্গি, আমার ভাষা, আমার উচ্চারণ। বলা হয় না, নিজের মতো করে কোনো কিছুই আর বলা হয় না। শোনা সুন্দর, গিয়েছে? খুব সুন্দর। হ্যাঁ, শুনতে পেয়েছি। আমরা কি আরেকটা কবিতা শুনতে পারি? হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, না, ঝামেলা করছে। হ্যাঁ, এখন এই বয়সে এসে যে কবিতাটি লিখেছি এখন সেটা পড়ি। হ্যালো, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? কি শাকির? পড়ি একটা। হ্যাঁ, শিওর, আমি শুনতে পাচ্ছি। বুঝছি। আচ্ছা, শাকিরা কি শুনতে পাচ্ছেন? কবিতাটির নাম এক কবিতাটির নাম এখন আমার। এখন আমার কষ্ট হয় না, সুখ দুঃখ স্পষ্ট হয় না, দিন রাত্রি নষ্ট হয় না, নৈঃশব্দের হাত ধরেছি, এখন আমার কষ্ট হয় না। এখন আমি একলা হাঁটি, পায়ের রক্তে বালির ওপর একটু আধটু স্মৃতি ছড়াই, ঊর্ধ্বমুখী হাওয়ার সঙ্গে খেলার ছলে গল্প করি, বিশ্বাস অবিশ্বাসের কথা, 27 ঘোড়ার রথের কথা, তোমার অনড় জীবের কথা, বলতে বলতে অনেকটা পথ হাওয়ার সঙ্গে একলা হাঁটি।
বিষণ্ণতায় ঘুম এসে যায়, কাঁপে পায়ের তলার মাটি। কষ্ট হয় না, কষ্ট হয় না, এখন আমার কষ্ট হয় না, এখন আমি একলা হাঁটি। এই সময়ের কবিতা। এই সময় কবিতা। সুন্দর। আমার একটু জানতে ইচ্ছা করছে, ছোট ছোট করে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু সময় খুব দ্রুত গড়াচ্ছে আর নেট খুব অসুবিধা হচ্ছে আজকে, অনেক আজকে নেটটা সংযোগের খুব সমস্যা হচ্ছে অনেক। আমি জানতে চাচ্ছি যে, খুব অসুবিধা হচ্ছে, হ্যাঁ, যে আহ, আহ, কবি জীবন আকাঙ্ক্ষিত কিনা, কবি বা শিল্পী জীবন কি কারো আকাঙ্ক্ষিত? আপনি কি খুশি? আমি তিনজনের কাছে এটা জানতে চাই, পরপর সবাই উত্তর দিবেন। প্রথমে মৃণাল দা, তারপর মতিন ভাই, তারপর সৌভিক। যে কবি জীবন বা শিল্পী জীবন আকাঙ্ক্ষিত কিনা, আপনি কাউকে কবি হতে বলেন কিনা? হ্যাঁ, কবি কবি জীবন আকাঙ্ক্ষিত কবি কিনা, জীবন থাকে না কেউ এটা হতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনি যে কবি হয়েছেন, কেউ কবি হতে চায় কিনা, এটা আকাঙ্ক্ষিত কোনো জীবন কিনা মানুষের? হ্যাঁ, এবং আপনি আমার তো কাউকে কবি হতে বলবেন কিনা? আমরা বলি না যে তুমি অনেক বড় হও। হ্যাঁ, দেখুন, কাউকে আপনি একটা প্রথম পুরো জীবন প্রথম কবিতায় কথাটা বলি, কবিতায় যাপন করার পরে আপনি কি সুখী এই জীবন নিয়ে? আপনি যে কবি হয়েছেন, বা এই যে কবিতা জীবন, এটা কি আমার তো মনে হয়, আপনার জন্য আমি বলি, কবি বা শিল্পীর জীবন আমার মনে হয় ঈশ্বরের প্রদান। মানে ঈশ্বর অনেক অনেক ভেবেচিন্তে একজনকে শিল্পী বানান, একজনকে কবি বানান। ফলে খুবই এটি খারাপ আমার অবস্থা। আকাঙ্ক্ষিত বলে বলবো না, আমি বলবো যে আমার উপর ঈশ্বরের আশীর্বাদ যে আমি কবিতা লিখতে পারি বা একজন শিল্পী সে যে ছবি আঁকতে পারে, এটা ঈশ্বরের আশীর্বাদ। একজন ডাক্তার যেভাবে হয়, একজন ইঞ্জিনিয়ার যেভাবে হয়, সেভাবে আমরা কাউকে বলতে পারি না তুমি কবি হও। কেননা কে কবি হবেন কি কবি হবেন না, সেটা কিন্তু ওপর থেকে একজন ঠিক করে। হ্যাঁ, কেননা কবি হওয়ার জন্য বোধহয় একটু অন্য ধরনের মানে চিন্তা ভাবনা গুলো থাকা দরকার। সমস্ত সমস্ত প্রফেশনেই তাই। যেমন ইঞ্জিনিয়ার হতে গেলেও বিশেষ কিছু লাগে, ডাক্তার হতে গেলেও বিশেষ কিছু লাগে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার কবি জীবন আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। এই প্রসঙ্গে বলে রাখি, আমি 40 বছর একটি ব্যাংকের কাজ করেছি এবং শেষ 10 বছর সেই ব্যাংকে বড় কর্তা ছিলাম, একটা ন্যাশনালাইজড ব্যাংকের। ফলে চাকরি বাকরির দিক থেকেও আমি জানি সমস্ত জগৎটাকে। কিন্তু ঘুরে ফিরে সমস্ত কিছু ছাড়িয়েও রাত্রিবেলা কিন্তু সেই কবিতার কাছে ফিরতাম। কবিতা আমাদের জীবন, কবিতা আমাদের নিঃশ্বাস। কবিতা ছাড়া বাঁচতে পারবো বলে মনে হয় না। আজকে যদি আমার কাছে কবিতা ছুঁয়ে যায়, আমি ঈশ্বরের কাছে বলবো আমার জীবনটাও চলে যাবে। আহা, বলুন মতিন, জি, মতিন কি বলছে? আমি কি বলবো সেটা হচ্ছে যে, বলো, হ্যাঁ, সময় পণ্ডিত তো লোক, আসলে, তোমার কাছে তো বলবো হ্যাঁ, আমরা। সময় তো কমে আসছে, অল্পের মধ্যেই শেষ করে দিই। সেটা হচ্ছে যে আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। সেটি হচ্ছে যে, হ্যাঁ, কবিরা সংবেদনশীল মানুষ এবং তারা সংবেদনশীল বলেই তাদের এটা এই সংবেদনের এটা একটু উচ্চ মাত্রার বলেই তারা কবি হয়ে ওঠে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই যে সেন্সেশনগুলোকে আমি এভাবে ব্যবহার করিনি। আমি ব্যবহার করতে চেষ্টা করেছি, বা আমি কবি হয়ে উঠবার কোনো চেষ্টাই করিনি। প্র্যাকটিক্যালি আমি আসলে লিখতে চেয়েছি মানুষের জীবন প্রণালী বদলাবার একটি সংবাদ মানুষকে দিতে চেষ্টা করেছি, মানুষের চেতনা ফিরিয়ে আনার
কাজটা করতে চেয়েছি, নিষ্ঠার সঙ্গে করতে চেয়েছি। আমি মূলত একটি উদ্দেশ্য নিয়ে এই শিল্প সাহিত্যের জগতে বিচরণ করেছি। আমার উদ্দেশ্যহীনভাবে কোনো কবিতা, কোনো গল্প, কোনো প্রবন্ধ আমি লিখিনি। আমি এটাও বিশ্বাস করি না যে কবিতা ঈশ্বরের দান, এটাও আমি বিশ্বাস করি না। কারণ বিশ্বাস করি না এজন্যই যে আপনি যা দেখেন না তার থেকে আপনার কোনো রকম কোনো সংবেদনা তৈরি হয় না, কোনো কল্পনাও তৈরি হয় না। এই যে টোটাল ব্যাপারটাই একজন বিজ্ঞানীকেও কল্পনা প্রবণ একজন মানুষ হতে হয়, তা না হলে সে বিজ্ঞানের এই আবিষ্কারগুলো করতে পারতো না। একজন লেখককেও তাই কল্পনা প্রবণ মানুষ হতে হয়, তা নাহলে সে ওই লেখকের নতুন একটি জীবন, একই মানুষ কখনো নারীর ভূমিকা অভিনয় করছে, কখনো বাচ্চার ভূমিকা অভিনয় করছে, কখনো ভিলেনের ভূমিকা অভিনয়, কখনো নায়কের ভূমিকা অভিনয় করছে, কখনো শাসনকর্তার ভূমিকা অভিনয় করছে, একই মানুষ। তার কল্পনা আছে বলেই সেই এতগুলো চরিত্রকে একসঙ্গে অ্যাসেম্বল করতে পেরেছে। তো আমি মনে করি যে শিল্প সম্পূর্ণভাবে একটি সত্তাগতভাবে মানুষের যারা সংবেদনশীল মানুষ, যারা সমাজ এবং দৃষ্টিভঙ্গি থেকে যারা বিষয়কে দেখে, তারা এগুলোকে তাদের কল্পনার মধ্যে সাজিয়ে তাদের যে ভেতরের যে বিদ্রোহী মানুষ আছে, সে এই কাজটি হচ্ছে মূলত তার একজন আঁকিয়ে, একজন গাইয়ে, একজন বাজিয়ে, এটা সবাইরই ভেতরে আর একজন মানুষ আছে। সে আর একজন মানুষের যে কাজটি, সেই কাজটি যদি সঠিকভাবে করা যায় তাহলেই সঠিক একটি শিল্পের জন্ম হতে পারে। এবং এই শিল্পটি কেন আমি তৈরি করব, কেন এর জন্ম দেব, এই জন্মদানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো হচ্ছে আমি যে সমাজে বসবাস করি তার যে অনাসৃষ্টি, তার যে অসঙ্গতি, তার যে নিছক কোনো চিত্তবৃত্তিত হতে পারে না এবং হওয়া উচিত নয়। কারণ আমার একটা কর্তব্য আছে, একজন লেখকের সামাজিক দায়িত্ব আছে, শিল্পীর সামাজিক দায়িত্ব আছে, সে রাজনৈতিক দায়িত্ব আছে, সে কাজগুলি সে করবে। না করলে তো এটা পরিবর্তন ঘটবে কি করে? আমরা আধুনিকতার মধ্যে প্রবেশ করব কি করে? আমাদের তো আজকের এত সব জিনিসের পরিবর্তন ঘটে গেছে, আমরা তো কবিতায় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এটা কি কোনো আধুনিক ল্যাঙ্গুয়েজ? কখনোই না। এই জন্য নয় যে ইতিমধ্যে বিজ্ঞানের যে বিপুল পরিমাণ আবিষ্কার হয়ে গেছে এবং বিজ্ঞান যে এত দ্রুত আমরা একটা গতির যুগে প্রবেশ করেছি, এই গতির যুগে প্রবেশ করতে হলে আমাদের সৃষ্টিকেও তার সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং তাকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কিভাবে, কারণ এর পরের মানুষেরা কিন্তু আর কোনো মানুষ কোনো সমাজে পিছনে ফেরেনি, এ পর্যন্ত নয়, সমস্ত সমাজে হেডিং হয়েছে। যত কিছুই মনে হয় যে আমরা পিছনে যাচ্ছি, সভ্যতা পিছনে যাচ্ছে, অমুক করছে, কিন্তু বাস্তবে তা নয়। সভ্যতা কখনোই পিছনে যায় না, সভ্যতা সবসময় হেডিং। এবং সে কারণে আমাদেরও প্রস্তুত হতে হবে। আমাদের কিছু কিছু তরুণরা কবিতা লিখছে, আমি মাঝে মাঝে পড়ে অবাক হয়ে যাই যে এইসব চিন্তা তারা কি করে করেছে। শিল্পের মধ্যে যে আমাদের সৌভিক বলতেছিল, শিল্পের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড ঘটে গেছে ইতিমধ্যে। তো প্রসঙ্গটা হচ্ছে যে সমস্ত কিছুরই একটি উদ্দেশ্য থাকা উচিত। আমি উদ্দেশ্য থেকেই আর বোধহয় 2-3 মিনিট সময় আছে, সৌভিককে একটু বলতে দিন। ধন্যবাদ। সৌভিক কি নেটওয়ার্ক থেকে চলে গেল? হ্যালো, সৌভিক বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, না, আসতেছে। ওই আসছে। এটা আমাদের নেট ওই যে রবীন্দ্রনাথের গানের মতো, মানে ওইভাবে বলা ঠিক না, মানে দুষ্টামি করে বললে যে মাঝে মাঝে তবে দেখা পাই। আজকে নেটের অবস্থা হ্যাঁ, সেই এরকম আর কি। হ্যাঁ, সৌভিক একটু বলবেন আমাদেরকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই।
কেন মেঘ আসে হৃদয় আকাশে, আমারে দেখিতে দেয় না, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। মাঝে তব দেখা হ্যাঁ শুনতে পাই। পাচ্ছি। হ্যাঁ সৌভিক, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে সৌভিক, পাচ্ছি, আপনি বলুন। একটু বলবেন আমাদেরকে যে একই প্রশ্ন ছিল, আপনি সেটার উত্তর দেবেন। না, আজ হচ্ছে না, ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। ভীষণ অসুবিধা এভাবে করে, আসলে এটা এই যে কজন দেখে মানুষের কাছে যাবে। সাকিরা, আমার ভালো লাগছে। জি ভাই। এই যে দেখেন মাঝে মাঝে তব দেখা পাই, আমি কিন্তু এর একটু ভিন্ন ব্যাখ্যা, শিল্পের যে মাত্রিকতা, অর্থাৎ শিল্প যে বিভিন্ন মাত্রায় যেতে পারে, কমিউনিকেট করতে পারে, সেটাই তা তো মাঝে পারে। মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এর মধ্যে কিন্তু একটা সামাজিক আমি কনফ্লিক্টের মধ্যে নিয়ে আসতে পারি, যে আমি কখনো কখনো মনে হচ্ছে যে সবকিছু পরিচ্ছন্ন হয়ে আসতেছে, কিন্তু সেটা আসে না, সেটা থাকে না। আমি এর ব্যাখ্যা এভাবেও হাজির করতে পারি। নানা রকম ধরেন, এই একটি গানকে অন্তত 10 রকম করে বহু ব্যাখ্যা করা মাত্রা যে যাবে। হ্যাঁ, এখানে তো মধ্যে থাকে। সেটাই, সেই রস আস্বাদন করতে পারেন দর্শকরা বা শ্রোতারা, সে কারণেই তো শিল্পটা টিকে আছে, তাই না? হ্যাঁ সৌভিক, জি, আপনি বলবেন একটু, আমরা শেষের দিকে বলুন। চলে হ্যাঁ এসেছি তো। দেখছেন। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে হয়তো এটা শিল্পকর্ম বা শিল্পী যাই বলুন বা কবিতা, এটা হয়তো প্রচন্ড পরিমাণে চাহিদা নয় আমাদের জীবনের জন্য, কিন্তু আবার চাহিদা। মানে হয়তো এগুলো না থাকলে হয়তো আমরা বাঁচতে পারবো, কিন্তু আরো ভালোভাবে বাঁচা, তার জন্য হয়তো এটা খুব সুন্দর। মানে ভাতের ব্যবস্থা করতে হবে না, এটা সবসময় দেয় না। এটা রক্ষা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, কিন্তু হ্যালো। সময় তো আর নেই আর কি, এই আর কি। না না, অসুবিধা নাই, স্ট্রিমিয়ার্ডে তো শুনতে এরকম পাচ্ছি, বলুন। এত টানা হ্যাঁ একদম যে এখনই শেষ করতে হবে এমন কথা নেই, আমরা আর একটু ও শুনবো, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। শুনছেন না? সবচেয়ে বড় হ্যাঁ ব্যাপার হলো, বলছে, বিষয়টা হচ্ছে যে হয়তো সবসময় আমাদের ভাতের ব্যবস্থা দেয়, এবং সবসময় যে আমি ছবি আঁকলেই যে আমাকে সবাই বাহবা দেবে, আমাকে বাহবা দিলেই আমার পেট চলবে না, তার জন্য কিছু করতে হবে। হ্যাঁ, কজন লেখক বা কবিতা লিখে, কজন বই পড়ে, কজন তার ব্যবস্থা করতে আগে তো বিদেশে কি এদেশে করতে পারে না, এটা একটা বড় সমস্যা। তেমনই সে কতজন তার ভাতটা করতে পেরেছে, এটা বড় সমস্যা। তো এটা সবসময় যে মানে, আমাদের মুখ্য চাহিদা এটা নয়। হ্যাঁ, কিন্তু আপনার যে জীবন বা জীবন দর্শন, সেটা কিন্তু পাল্টিয়ে আচ্ছা, আমরা একটু মানে শেষের দিকে চলে এসেছি, একদমই কথা শোনা যাচ্ছে না। যাই হোক, আমি শেষ একটি প্রশ্ন করতে চাই আসলে। হ্যাঁ, আমি ধরেন আমার জানার জন্যই, বা আমার জানা থেকে যদি কেউ না কেউ, ওই যে বলেছি যে কেউ না কেউ শুনবে বা কেউ না কেউ জানতে চাইবে, আমি মৃণালদার কাছে একটু জানতে চাচ্ছি যে কবিতার শক্তিকে বা শিল্পের শক্তিকে ব্যবহারের জন্য রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? শিল্পের শক্তিকে ব্যবহারের জন্য রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে? এটা অনেক সদর্থক ভাবেই কবিতাকে বা শিল্পকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে কি, আমাদের এই দিকটা, বিশেষ করে এশিয়ার এই দিকটা, এই শিল্পকে রাষ্ট্রনেতারা কোনোদিন খুব একটা ভারতকে দেখতেন বলে মনে হয় না। অর্থাৎ আমি আমাদের দেশের কথা বলতে পারি, এখানে প্রচুর লোক কবিতা লিখে, কিন্তু তার থেকে অনেক অনেক কম লোক কবিতা পড়ে। আর নেতাদের কাছে তো এর সময়ও নেই। কে কবি কে কবি নয়, সেই রাষ্ট্র নেতাদের বোঝাবার জন্য আবার কিছু একদল মানুষ থাকে যারা গিয়ে বলে হ্যাঁ ওই লোকটা কবি। সে কবি কি কবি নয়
সেটা আর যাচাই করা হয় না, তাকে নিয়ে মাতামাতি করা হয়, তাকে পুরস্কার দেওয়া হয়, তাকে সবকিছু করা হয়। ফলে আমার মনে হয় না যে রাষ্ট্রনেতারা আমাদের দেশের সাহিত্য বা কোনো কিছু নিয়ে খুব একটা চিন্তিত। হ্যাঁ, একটা হতে হয়, একটা শিল্পের মুখ দেখাতে হয় ইত্যাদি, সেসব করার জন্য হয়তো তারা আছেন। কিন্তু আমি তো মনে করি না রাষ্ট্রনেতারা খুব একটা পরোয়া করেন। যতটুকু না করলে লোকে মূর্খ করবে যে নেতা শুধু সেইটার জন্য তারা শিল্পটা করেন। যদিও শিল্প সংস্কৃতি মন্ত্র আছে, কিছু আছে, শিল্প শিল্পের পেছনে পয়সা খরচা করেন, সবকিছু করেন, কিন্তু সেগুলোকে নিয়ে সরকারকে কোনো কাজে লাগানোর চেষ্টা আমার তো মনে হয় না করে। আমাদের দেশে প্রচুর ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অনেক সাহিত্যের উৎসব হয়, সেখানে সরকার অনেক ভাবে সাহায্য করেন, সবকিছু করেন, উৎসাহ দেন, কিন্তু তার থেকে কিছু কবিতা বেছে নিয়ে সেগুলো রাষ্ট্রের কাজে সরকারকে লাগানোর মতো ভূমিকা সরকারের আমি দেখিনি। আমার শেষ হ্যাঁ, হয়ে গেছে এবার। সেই মতিন, সেই দেখি না বলেই কিন্তু আমি জানতে চেয়েছি যে রাষ্ট্রের ভূমিকাটা কি হতে পারে। এটা কি কোনোদিনই তারা দেখবে না? কখনোই কি আমরা, আপনাদের না, মতো যারা বড় রয়েছেন, তারা কি, তাদের কথা কখনোই কি রাষ্ট্রের কানে যাবে না? মানে সেজন্যই কিন্তু আশা থেকে আমরা যারা এই প্রজন্মে, তারা জানতে চাইছি যে রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে, সেটা আপনারা তাদেরকে বলুন। তারা একটা আপনাদের এই থেকে এই বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে জি চেলিয়াপিন, রাশিয়ান এক লেখক, তিনি বলেছিলেন যে আমরা কবিরা একটু ভিন্ন ধরনের মানুষ, আমরা লেখকরা শিল্পীরা একটু ভিন্ন ধরনের মানসিকতা বহন করি। লেনিন তার উপর একটি কথা বলেছিলেন যে চেলিয়াপিন হচ্ছে আসলেই একজন লেখকই শুধুমাত্র, এর বাইরে তার কোনো ভূমিকা নেই। কিন্তু আপনারা দেখেন যে গোর্কি যেমন একদিকে লেখক এবং একই সঙ্গে সাধারণ মানুষের মানুষ, তিনি অর্থাৎ রাজনীতির মানুষ তিনি। রাষ্ট্র যখনই কোনো কিছুতে ঝুঁকে পড়বে তখনই আমাদের বিপর্যয়ের সম্ভাবনাটা পুরোপুরি থাকবে। কারণ এই রাষ্ট্রের চরিত্রটা কি? এই রাষ্ট্র চরিত্র থেকে বিশুদ্ধ জীবন, না রাষ্ট্রের চরিত্র হচ্ছে লুটপাটের জীবন, না রাষ্ট্রের চরিত্র হচ্ছে মানুষকে প্রতারণা করার জীবন, না রাষ্ট্রের চরিত্র হচ্ছে মানুষের অর্থ নিয়ে মানুষকে ঠকানো এবং তাকে নিরন্ন করার যন্ত্র। তাহলে সেই রাষ্ট্র আপনাকে কি সাহায্য? আপনার তো লড়াইটাই মূলত সেই রাষ্ট্রের বিরুদ্ধে। এই রাষ্ট্রটি নতুন করে তৈরি করার পক্ষে আপনি লড়াইটা করছেন। সেখানে আপনি রাষ্ট্রের সাহায্য চাইলে, হ্যাঁ, বরঞ্চ আপনি লড়াই করবেন আপনার স্বাধীনতার জন্য। আমি কিন্তু রাষ্ট্রের সাহায্য চাইনি। আমি বলেছি যে রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে শিল্পের শক্তিকে ব্যবহার করার জন্য। হ্যাঁ, রাষ্ট্রের ভূমিকা ওই একটাই হ্যাঁ, রাষ্ট্রের ভূমিকা, সেটা হচ্ছে স্বাধীনতা দেওয়া, আরো স্বাধীনতা দেওয়া, লেখককে, শিল্পীকে, কবিকে স্বাধীনতা দেওয়া, আরো পুরস্কার দেওয়া না, আরো স্বাধীনতা, সে তার কথা এই 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 কথাটাই আমি ওই কথাটাই বলতে চাইছিলাম জি। যে শিল্প, কবিতা বা সাহিত্যকে রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে সেটা তারা বুঝবে। কিন্তু আপাতত আমরা যেটা চাই এবং যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত দেয়া হচ্ছে, সেটা হচ্ছে শিল্পীর স্বাধীনতাটা নিয়ে খুব একটা ঝামেলা করা হচ্ছে না, অন্তত আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে শিল্পীরা কিন্তু পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটাই একটা বড় কথা। আর কিছু কিছু কবি যারা মানুষের কথা লিখেছেন, যেমন আমাদের সন্ত ছিলেন সুভাষ মুখোপাধ্যায়, প্রত্যেকই মানুষের কথা লেখেন, কিন্তু এদের কবিতা নিয়ে নানান ভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়। এবং এখনো যারা যারা ভালো কবিতা লেখেন তাদের নিয়েও কাজ করা হচ্ছে, অনেক বুদ্ধিজীবীদের রাজনীতিতে আনা হচ্ছে এবং সরকারকে সাহায্য করছেন কিভাবে শিল্প এবং সাহিত্যকে দেখা যায়। এগুলো সব সদর্থক দিক,
সরকার কিভাবে সাহিত্যিকদের ব্যবহার করবেন সেটা পুরোপুরি সরকারের ব্যাপার। তবে একটা জিনিস বলি, আপনি আমাদের দেশও দেখছেন, আমরাও আপনাদের দেশে দেখছি, সরকারের সামনে একের পর এক এত সমস্যা এসে দাঁড়ায়, আমার মনে হয় সেখান থেকে সময় বার করে সাহিত্য বা শিল্প নিয়ে আলাদা করে ভাবার সময়টুকু তারা সবসময় পেরে ওঠে না। কিন্তু আমি খুব আশাবাদী যে একদিন এই শিল্পী, সাহিত্যিক, কবি আমরা সবাই মিলে সরকারের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারবো, এবং সরকারও সেই সুযোগটা আমাদের সবাইকেই দেবেন। আপাতত আমাদের যে লেখা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্যই আমরা একদিন একটি স্বপ্নের কথা। আহ, একদিন একদিন রক্তমাখা আলপথ থেকে টুকরো জ্যোৎস্না নিয়ে চলে যাব অন্ধকার জোনাকি মেলায়। অজ্ঞাতবাসের নামে শিখে নেব ধর্মাধর্ম, যুদ্ধহীন জয়ের কৌশল। একদিন ঘৃণা ও উল্লাস মাখা আত্মঘাতী খেলা শেষে হঠাৎ সাহসী হয়ে শকুনের ঠোঁট থেকে নিয়ে নেব তোমার ঠিকানা। পাপোশের কাছাকাছি রেখে দেব মোমবাতি, ফুল আর গন্ধময় চিঠি। একদিন দীর্ঘায়ু নখের কাছে মেনে নেব পরাজয়, নিঃশব্দে বিলিয়ে দেব সমস্ত সঞ্চয়। বর্ণময় সাপের চামড়া দিয়ে রাজ টিকা মুছে চোখের বিরুদ্ধে একা ভেসে যাব অলস সাঁতারে। যে একদিন স্বপ্নের কথা বললেন মৃণাল বসু চৌধুরীর একটি কবিতা একদিন, সেই স্বপ্নের কথাই বলে, সেটি আমি পাঠ করলাম আপনাদের সামনে। শাকিরা, জি, আমি 6 লাইনের একটি কবিতা পড়ে হ্যাঁ নিশ্চয়ই আমরা শেষ করে দিব। সৌভিকের কথা আমরা মানে যেতে ভয় পাচ্ছি যে এত নেটের হচ্ছে যে একটুখানি ইন্টারাপ্ট মূলক আমরা পাচ্ছি। হারিয়ে যায়। হ্যাঁ হারিয়ে যায়, খালি সৌভিক আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এজন্য আমি ভয়ে সৌভিকের কাছে না গিয়ে এই একদিন শব্দটা, যে স্বপ্নের কথা বললেন মৃণাল দা, আমার সেই স্বপ্নের সঙ্গে তার কবিতাটিকে সংযুক্ত করতে ইচ্ছে করলো। হ্যাঁ মতিন ভাই প্লিজ করুন। মানুষ মরে না, মরো না, ওঠো, মানুষের জাগরণ আছে। হাত ধরো, হাত ধরো, মানুষ হারায় না, মানুষের বুকে আগুন আছে। ছুঁয়ে দেখো, উত্তাপ পাবে, তোমার উত্থান আছে। পৃথিবীর সকল সীমার ভূমি মানুষের, তোমার মৃত্যু নেই, তোমার মরণ নেই, তুমি অবিনাশী, প্রাণের কল্লোল। ওঠো, মরো না, মরো না, এবার উঠে দাঁড়াও, মানুষ মরে না, মানুষের অতীত আছে। অনেক ধন্যবাদ। আমরা সমস্ত পৃথিবী যেই প্যান্ডেমিক, যেই বলা হচ্ছে যে অসুস্থ পৃথিবী, যদিও আমি সেটা মানতে নারাজ। আমি বলছি যে পৃথিবী সুস্থ হতে চায়, সে কারণে পৃথিবী তার নিজের মতো করে কিছু মেকানিজম তৈরি করেছে। তবু অনেক, তবু দুঃখ, তবু মৃত্যু আমাদেরকে আহত করে। আমরা তো আর আউটসাইডার হতে পারিনি এখনো যে কোনো মৃত্যু আমাদেরকে আহত করবে না। ফলে আমাদের প্রতিবেশী, স্বজন, বন্ধু, ডাক্তার, সকল সকলেই যারা এই যুদ্ধের সঙ্গে আছেন, আজকে আমাদের এই উৎসব, এটি আনন্দ উৎসব, একই সঙ্গে এটি ব্যথার উৎসব। আমরা আসলে আপনাদেরকে কবি শিল্পীরা যেরকম জীবনের কথা বলে, মৃত্যুর কথা বলে, সেরকম উদযাপনের কথা বলে, তার একটি কারণ রয়েছে। সেই কারণের মাধ্যমে শিল্পীরা অনবরত নিরন্তর তাদের সারাটি জীবন তারা কাজ করে যান কোনো না কোনো ভাবে মানুষের জন্যই আসলে প্রকৃতপক্ষে। তো সেই সেই প্যান্ডেমিক সময়ে, এই আহত সময়ে আমরা যদি কোনো মানুষকে সামান্যতম সামান্যতম আনন্দ দিতে পেরে থাকি, অথবা সামান্য ভাবনার খোরাক দিতে পারি, চিন্তার যোগান দিতে পারি, তাহলে আমরা সার্থক। ভিন্ন চোখ আয়োজিত এই অনুষ্ঠান থেকে সকল দর্শক যারা ছিলেন, শ্রোতা যারা ছিলেন, আয়োজক যারা ছিলেন, এটা সহযোগী যারা রয়েছেন, এবং এটার সঙ্গে সম্পৃক্ত সকল শিল্পী, কলাকুশলী এবং আমাদের সঙ্গে যারা অতিথি ছিলেন, সম্মানিত অতিথি, আমি বলবো আমরা অত্যন্ত ভাগ্যবান। মৃণাল বসু চৌধুরী, শ্রদ্ধেয় মৃণাল বসু চৌধুরী, শ্রদ্ধেয় মতিন বৈরাগী এবং সৌভিক শীল,
আপনাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে, সময় নষ্ট করে, খরচ করে আমাদের সঙ্গে থাকবার জন্য। অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ। এমন সুন্দর করে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ। আর আপনি না থাকলে বোধহয় এই অনুষ্ঠানটি এত সুন্দর হয়ে উঠতো না। আর মতিন আমার অনেক পুরনো বন্ধু, ওকে দেখতে পেলাম। আমি মেলদাকে দেখে খুবই হয়েছি, হয়েছি এই কারণে যে অনেকদিন আসলে তারা দেখি না। আমার বাইরে বেরোনো হচ্ছিল না, আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো একটা লম্বা টাইম আমি অসুস্থ ছিলাম। তো আজকের এই সৌভাগ্যের মধ্য দিয়ে, আপনার মধ্য দিয়ে তা মৃণালদের সঙ্গে কথা বলতে পারলাম অনেকক্ষণ। আপনাকে ধন্যবাদ। চমৎকার। আজকে আমরা শেষ করছি। সুন্দর। নমস্কার, শেষ করছি, কিন্তু আপনার অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, মাঝখানে আমি ছিলাম না, খুব দুঃখিত। তবে একটা প্রশ্ন আপনি করেছিলেন, কবির জীবনটা কি, শুধু এক লাইনে আপনাকে বলে দিই, কিছু মানুষ আপন মনে হাঁটার জন্য, কিছু মানুষ আপন মনে হাঁটার জন্য হাঁটে। আমরা কবিরা বা শিল্পীরা অনেকেই তাই। সবসময় যে আমাদের সামনে থাকে বা কোনো পৌঁছবার আকাঙ্ক্ষা থাকে তা কিন্তু নয়। আপন মনে হাঁটার জন্য অনেকে হাঁটে, আমি অন্তত সেরকম। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা, আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে থাকতে পেরে। আচ্ছা, যোগাযোগ থাকবে, আমরা তো ফেসবুকে আছি। খুব ভালো।